Hello, everyone. Welcome to Abroad Podcast Season 3. And today we have a very, very special guest. This is Ashfia Salsabil. She's a stipendium Hungarian scholar and she's currently studying psychology. And আজকে আমরা কথা বলবো তার অ্যাপ্লিকেশন জার্নিটা নিয়ে। And আমি খুব বেশি আশফিয়াকে নিয়ে ডিটেলস দিতে যাবো না, বাট আই ওয়ানা কুইকলি ওয়েলকাম হার টু দ্য স্ক্রিন। And আমি আসলে আশফিয়াকে অপরচুনিটি দিতে চাই to talk about, give a short intro about herself. আশফিয়া, কি অবস্থা, কেমন যাচ্ছে দিনকাল? And give us a short intro. হ্যালো রাহাত, আমি ভালো আছি। তুমি কেমন আছো? And আমি thank you so much for welcoming me so well. No worries. Thank you so much for coming. And Ashfia Abroadmates are one of the very dedicated mentor. Ashfia is mentoring Stipendium Hungary Commerce student there. And that was a very humble intro of Ashfia. Ashfia studying in a very interesting major. She's studying psychology. This is not the only thing interesting about her. Ashfia actually Stipendium Hungary Commerce. It's very rare, right, Ashfia? Like, তুমি দুইটা ইউনিভার্সিটি থেকে you got accepted. University of হ্যাঁ, Debrecen I and mean, University of Mhm. হুম হুম, and also University of Pech. And you are currently, Ashfia is currently studying in University of Pech in Hungary. So, Ashfia, হ্যাঁ। আমাকে তোমার একটা ছোট্ট ইন্ট্রো দিতে পারো আমাদের অডিয়েন্স যারা আছে, লাইক কোথায় হাউ ওয়াজ ইউর স্কুল লাইফ এন্ড কেমন করে মানে কলেজ কোথায় ছিল, যে স্টিপেন্ডিয়াম হাঙ্গারি কামের এই যে দুইটা ইউনিভার্সিটি চান্স পাওয়া, একটা ছোট্ট introduction. হুম। Don't be humble. ওকে, সো আমি মোটামুটি ২ বছর হলো আমি হাঙ্গেরিতে এসেছি এবং অ্যাজ রাহাত মেনশন আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ পেচে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি। হুম। আম আমার স্কুল ছিল বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। কলেজ ছিল আমি আমার মানে বেসিক্যালি এইচএসসি কমপ্লিট করেছি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে। আর এরপরেই হচ্ছে মোটামুটি আমি বাইরে আসার চিন্তাভাবনা শুরু করি এবং তখন হচ্ছে আমার এক ফ্রেন্ড আমাকে হচ্ছে স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিয়ান স্কলারশিপ ব্যাপারে রেকমেন্ড করে। So that's where basically the journey started. I was just thinking, okay, let's just give it a shot. এবং today I'm here talking about Amazing. it. Nice. So এটাই That's এবং ইউনিভার্সিটিতে হচ্ছে কারেন্টলি আমি ইন্টারন্যাশনাল মেন্টর প্রোগ্রাম যেটা হচ্ছে সেলফ ফাইন্যান্স প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই মেন্টরশিপ প্রোগ্রাম নিয়ে কাজ করছি। পাশাপাশি আমি হুক মেন্টরশিপ নিয়ে কাজ করছি। হুক মেন্টরশিপটা হচ্ছে স্পেসিফিক্যালি ফর স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলার্স, তাদেরকে আমি মেন্টরিং করছি এবং তার সাথে আমি হচ্ছে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছি, যেখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা হচ্ছে অ্যাপ আছে ফর স্টুডেন্টস, প্রসপেক্টিভ স্টুডেন্টস যারা ইউনিভার্সিটি অফ পেচে পড়াশোনা করছে তাদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করে কথাবার্তা বলে দে ক্যান নো মোর অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, অ্যাবাউট দ্য স্টাডি প্রোগ্রামস অ্যান্ড আদার থিংস অ্যাজ ওয়েল। সো আমি মোটামুটি মেন্টরশিপ নিয়েও হচ্ছে এরকম ইউনিভার্সিটিতে ৩ টে জায়গাতে আলাদা করে কাজ করছি। পাশাপাশি আমি ইউনিভার্সিটির সাইকোলজি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছি। তার সাথে হচ্ছে আমি এডুকে সোশ্যাল মিডিয়া এবং কনটেন্ট ক্রিয়েশন নিয়েও কাজ করছি। সো দ্যাটস অল অ্যাবাউট মাই am ইন্ট্রোডাকশন। amazing. I think এটা আসলে পুরো এপিসোডটার মুডটা সেট করে দেয়, বিকজ as you all can smell, যারা আসলে দেখছে যে this will be a very we are talking to someone যে খুবই ভালো মতো জানে এই পুরো জায়গাটা কেমন করে কাজ করে, and that person can actually share some honest experience with you. মুভিং অন, আশফিয়া, আমার কাছে আমি যদি হ্যাঁ, জানতে হ্যাঁ। চাই যে ঠিক কোন মোমেন্টটাতে বা কখন, যদি স্পেসিফিক্যালি মনে থাকে, স্টাডি অ্যাব্রড এর জিনিসটা বিকাম আ সিরিয়াস গোল ফর ইউ। আমি স্টাডি অ্যাব্রড এর ব্যাপারটা আমার কাছে সিরিয়াস গোল তখনই হয়েছে যখন আমি দেখছি যে আমি আসলে মেন্টরিং এই বিষয়টাকে আমি খুবই সুন্দর মতো হ্যান্ডেল করতে পারতেছি।
যখন I started growing confidence in me যে না আমি আসলে একটা prospective students কে হচ্ছে গাইড করতে পারবো through my experience and through my knowledge about Hungarian university এখানে education curriculum কিংবা even বাংলাদেশের education curriculum অনুযায়ী যদি আমি চিন্তা করি যখন থেকে আমার I started seeing the growth in me যে আমি এই জিনিসগুলো হচ্ছে achieve করতেছি through mentorship তখন থেকে I think it became more serious for me because আমার কাছে যেটা মনে হয় যে কোনো একটা কিছু হ্যান্ডেল করতে হলে কিংবা এটা প্রফেশনাল দিক থেকে হোক কিংবা ক্যারিয়ার দিক থেকে হোক কনফিডেন্সটা কিংবা ওই ব্যাপারে নলেজ থাকাটা ইজ মোর ইম্পর্টেন্ট কারণ তুমি যখনই হচ্ছে কনফিডেন্ট থাকতে পারতেছো তোমার ওই ফিল্ডটা নিয়ে কিংবা সেক্টরটা নিয়ে কিংবা তোমার যখন ওই প্রফেশনাল নলেজটা আছে তখনই তুমি হচ্ছে কাজগুলো আরো বেটার ভাবে করতে পারবা সো যখন থেকে আমি দেখলাম যে হ্যাঁ আই এম গ্যাদারিং মোর এক্সপিরিয়েন্স আমি ইভেন ইউনিভার্সিটিতেও ডেফিনেটলি আমি যে মেন্টরশিপ কাজগুলো করছি দেয়ার আর পিপল যারা হচ্ছে আমাদেরকে ওই কাজগুলোর উপর বেস করে ফিডব্যাক দেয় সো আমি যখন দেখলাম যে ফিডব্যাক গুলো আস্তে আস্তে ভালো আসা শুরু করতেছে প্রসপেক্টিভ স্টুডেন্টস যারা আমার মেন্টি they are happy about me being a mentor এবং আমি তাদেরকে যেভাবে ট্রিট করছি কিংবা আমি তাদেরকে যেভাবে গাইড করছি যখন আমি তাদেরকে দেখতেছি যে they are happy তখন আমার কাছে মনে হয়েছে যে আমি ইউনিভার্সিটির বাইরেও probably I can give it a shot এবং I can help more students. That's amazing. That's amazing. And also, like, if you actually become at one of the mentee of Ashfia, you can say the same. Like, আমরা সবসময় অন্য আরেকটা সাইড থেকে দেখি, like, Ashfia is a Ashfia is an amazing mentor. ও actually, ওর স্টাইলটা and এই সবগুলো you guys have an sort of understanding after এই সেশনটার পরে যে ও আসলে কতটা কম্প্যাশন একটা স্টুডেন্টকে ডিল করে, কতটা এমপ্যাথি নিয়ে ডিল করে। আশিয়া, স্টাডি হুম হুম অ্যাব্রডে আসা, আমি হচ্ছে বিদেশে পড়তে যাব, এই যে জিনিসটা এই জিনিসটা তোমার মাথায় প্রথম অ্যাকচুয়ালি কখন এসে হিট করে যে আমি চাইলেও বিদেশে পড়তে যেতে পারি? দুইটা জিনিস আমি এই কোয়েশ্চেনটার মধ্যে কনসিডার করতে চাই। ফার্স্ট অফ অল, বাংলাদেশের সোশিও ইকোনমিক জায়গা থেকে মেয়েদের জন্য বিদেশে পড়তে যাওয়া ছেলেদের থেকে বেশি হার্ডার। অ্যান্ড সেই জায়গাটাতে তোমার এই পুরো ডিসকাশনটা কেমন ছিল, কিভাবে মাথায় আসলো, তোমার ফ্যামিলিকে কেমন করে কনভিন্স করলে, অ্যান্ড স্পেশালি মানে এই পুরো ওই সময়টার কথা আমি আসলে জানতে চাই হুম যখন হুম তুমি ভাবছিলা যে আমি অ্যাকচুয়ালি বিদেশে যাব। মানে তখন তোমার মাথায় কি চলছিল, কি প্রেশার গুলো কাজ করছিল, বা আদৌ কোনো প্রেশার ছিল না? uh, Rahat, you just actually made me very nostalgic about my whole study abroad journey because if I'm being very personal তাহলে হচ্ছে আমার initial plan ছিল basically ইউরোপে আসা না it was somewhere else it was either Canada or Australia এরকম কোন একটা কান্ট্রি আমার ফার্স্ট টার্গেট ছিল বাট হুম ওই টাইমটাতে হচ্ছে আনুমানিক 2023 কিংবা 24 ওই সময়টাতে অস্ট্রেলিয়া কানাডার ভিসা রেশিও অনেক বেশি বাজে থাকে এবং এখানে আসলে মানে নিজে থেকে স্টাডি এক্সপেন্সেস সব বেয়ার করা ওইখানে কাজ করা কিংবা ওইখানে একটা ফুললি লাইফ সেটেল করা ইজ ওয়ে হার্ডার দেন ইউরোপ এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে ব্যাচেলার্স কিংবা মাস্টার্স এর ক্ষেত্রে স্কলারশিপ অপরচুনিটিস গুলো ইউরোপের থেকে একটু কম এটা আমার কাছে মনে হয় কিংবা আমি যতটুকু রিসার্চ করে দেখেছি আমার কাছে তখন মনে হয়েছে যে ফুলি ফান্ডেড স্কলারশিপ প্রোগ্রামস বেশি একটা নাই এবং ইফ আই টক অ্যাবাউট মাই ফ্যামিলি তারা কখনোই হচ্ছে মানে চাইতো না যে মেয়ে দেশের বাইরে একা যাবে কারণ ডেফিনেটলি ইটস অ্যাবাউট দ্য গার্লস সেফটি হুম সো তারা প্যারেন্টস হিসেবে দে আর রাইট ফ্রম দেয়ার পার্সপেক্টিভ কিন্তু আমি যদি চিন্তা করি যে আমি যদি দেশের বাইরে আসি তাহলে হচ্ছে আমার ক্যারিয়ারটা অন্যদিকে টার্ন নেবে এবং কারেন্টলি বাংলাদেশের সোশিও ইকোনমিক সিচুয়েশন কিংবা এডুকেশনাল সিচুয়েশনের যে অবস্থা মানে দেয়ার আর মোর পিপল দেয়ার আর মোর স্টুডেন্টস যারা হচ্ছে চাচ্ছে দেশের বাইরে চলে আসতে সো ওই পার্সপেক্টিভ থেকে যদি বলি আমার নিজেরও অনেক হার্ডশিপস ছিল এবং আমার ফুল স্টাডি অ্যাব্রড জার্নিতে এবং আমার ফ্যামিলি থেকেও হচ্ছে প্রথম থেকে একটা আহ যেও না কিংবা যাওয়া লাগবে না মাস্টার্স এ যাও কিংবা বিয়ে শাদী করে যাও এই টাইপের কথাবার্তা ছিল এবং আমি যখন হচ্ছে দেখলাম যে আমার আসলে কানাডার দিকে মুভ করার
ডিসিশনটা মোটামুটি নাকচ হয়ে গেল। সো তখন আমি ভাবলাম যে আচ্ছা দেয়ার ইজ ওয়ান মোর অপরচুনিটি ইন ইউরোপ হুইচ ইজ স্টিপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলার, এবং এটা আমার জন্য আসলে আরো বেশি আহ বেটার ছিল, কারণ হচ্ছে এটা ফুললি ফান্ডেড স্কলারশিপ, এবং ইন দ্যাট কেস ইট হেল্পস মি টু বি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। আমার আমার প্যারেন্টস এর কাছ থেকে কিংবা আমার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে আমার হচ্ছে আহ, অনেক বেশি ইউনো কিভাবে বলবো ব্যাপারটা আসলে, মানে আমার ওই ফাইন্যান্সিয়াল ধরা ছোঁয়াটা নাই আমার ফ্যামিলির কাছ থেকে, বিকজ আমি এখানে মান্থলি স্টাইপেন্ড পাচ্ছি, এখানে আমি নিজে থেকে কাজ করতেছি, যেটা হচ্ছে ইভেনচুয়ালি আমার মাস চলে যাচ্ছে। সো হ্যাঁ। এই সব কিছু চিন্তা করে আমার পরে হচ্ছে ওই কানাডা থেকে হাঙ্গেরির দিকে মুভ করার চিন্তা ভাবনা আসে, এবং আমি যখন হচ্ছে অ্যাপ্লিকেশন করি আমার প্যারেন্টস কাইন্ড অফ জানতো না পুরো ব্যাপারটা নিয়ে, এবং যখন আমার ফাইনাল রেজাল্ট আসে এটা ছিল অ্যাকচুয়ালি কুরবানি ঈদের 2 কি 3 দিন আগে, এবং তখন হচ্ছে আমি আমার আম্মুকে জাস্ট এই মেলটা দেখাই যে আম্মু আমি বিগত 5-6 মাস ধরে এগুলো এগুলো করছি, এবং আজকে ফাইনাল রেজাল্ট আসছে, টিপিএফ থেকে আজকে আমাকে স্কলারশিপটা গ্র্যান্ট করছে, এবং নাও আই হ্যাভ 7 days টু আইদার অ্যাকসেপ্ট ইট অর টু রিজেক্ট দ্য অফার। এখন তুমি যেটা বলবা ওয়াও। আমি আমি সেটা করতেই বাধ্য, সো তুমি বলো তুমি কি করবা। তা আম্মু হচ্ছে পরে বললো যে চলো তোমার বাবার সাথে আগে কথা বলি। বাবা দেখেই বলতেছে যে হ্যাঁ আমার মেয়ে দেশের বাইরে যাবে, আমি খুশি। আম্মু এরপরে পুরা ব্যাপারে সবকিছু আরো ডিটেইলে জানলো, কিভাবে কি হবে, ডর্ম পাবো কি পাবো না, এটা মানে স্কলারশিপটা আসলে রিয়েল কিনা, মানে ওইটা এখন কারেন্টলি হাঙ্গেরি যে পরিমাণে হটস্পট একটা ডেস্টিনেশন হয়ে গেছে 23-24-এর দিকে, না এটা এতটাও হটস্পট ডেস্টিনেশন ছিল না। সো ওই টাইমটাই হচ্ছে মানে পিপল ওয়্যার অলসো থিঙ্কিং যে আচ্ছা স্কলারশিপটা কি আসলে রিয়েল, হোয়াট ইফ ডেফিনেটলি। ইটস এ স্ক্যাম, আমার ছোট্ট একটা মেয়ে একা একা সবকিছু করে ফেলছে, কিভাবে কি। তো এইসব চিন্তা ভাবনা করে আম্মুকে পরে সবকিছু জানানো হলো যে হ্যাঁ জিনিসগুলো এরকম এরকম করে আসছে, এভাবে হয়ে প্রসেস হয়েছে, আমার 3টা ইয়াতে স্টেটে সিলেক্টেড হওয়া লাগছে, এবং এরপরে আমি এটা পেয়েছি। সো এরপর আম্মু ওয়াজ লাইক আচ্ছা তাহলে হোয়াট অ্যাবাউট ভিসা নাও, তুমি যদি ভিসা না পাও। তা আম্মুকে পরে বললাম যে আম্মু স্কলারশিপ যেহেতু পেয়ে গেছি আমি ভিসা পেয়ে যাবো, স্কলারশিপ শুধু ভিসা আটকাবে না। So হুম। this is the overall journey. দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। মানে জাস্ট ইমাজিন যে যদি এমন হতো যে ওই সময়ে আন্টি যে বলছে যে না তোমার এখন বিদেশ যাওয়া যাবে না, তুমি এখন কেন বিদেশ যাবা, জাস্ট ইমাজিন যে your life like that totally upside down হতো, right? So হ্যাঁ, of course. I think a বিকজ আমি calculative মানে দেশে আসা মানে দেশের বাইরে আসার জন্য আই থিংক আমি মোটামুটি 1 বছরের মতো একটা স্টাডি গ্যাপ নিয়েছিলাম। সো এটা আসলে আমার লাইফে অনেক কিছু চেঞ্জ করতো, এবং চেঞ্জ করেছে। এখানে আসার পরেও হচ্ছে আমি এখন যে অপরচুনিটি গুলা পাচ্ছি, আমি যে এডুকেশন কোয়ালিটিটা পাচ্ছি, ইট উডেন্ট বি দ্য সেম আমি যদি দেশে থেকে পড়াশোনা করতাম। ইভেন আমি যদি সেলফ ফাইন্যান্স স্টুডেন্ট হিসেবেও এখানে আসতাম এটা সেম হতো না, বিকজ আমার সেলফ ফাইন্যান্স স্টুডেন্টস যারা অনেকেই আছে যারা ফ্রেন্ডস, তাদেরকে আমি দেখি যে তারা মানে মাঝে মধ্যে কি পরিমাণে স্ট্রাগল করে অ্যাবাউট দেয়ার টিউশন ফিজ অ্যান্ড আদার কস্ট এন্ড এক্সপেন্সেস। তো সে অনুপাতে আই এম ভেরি গ্ল্যাড যে আমি এখানে স্কলারশিপটা নিয়ে আসতে পারছি, কারণ ইটস রিয়েলি অ্যাকচুয়ালি সেভিং মি আ লট। হুম হুম, ট্রু ট্রু ট্রু। অ্যান্ড এটা এটা একদমই সত্যি যে যারা মানে স্কলারশিপ না থাকে বা কম থাকে স্পেশালি বিদেশে, লাইফ ইজ নট সুপার গুড ফর দেম অ্যাকচুয়ালি। মানে নিজের টিউশন ফি নিজে ম্যানেজ করা, নিজের লাইফস্টাইল রান করা, স্টিল মানে আই ফিল ভেরি মোটিভেটেড সিইং দেম। আই থিঙ্ক আজকে ফর ইউ সেম যে এই মানুষগুলো অ্যাকচুয়ালি দে আর রানিং টুয়ার্ডস এ গোল। অ্যান্ড ওয়েন আই স যে আমার ওই ফ্রেন্ড গুলো যখন মানে দে একটা সময় দে স্ট্রাগল পর টাইম অ্যান্ড নাও দে আর ওয়ার্কিং ফর লাইক বিগ কোম্পানিজ, বিগ টেকস, অ্যান্ড এক্স্যাক্টলি। আই ফিল রিয়েলি প্রাউড লাইক দিস পিপল লাইক দে মেড ইট অ্যাকচুয়ালি। মানে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় দে ডিজার্ভ like more claps than me because alhamdulillah for you I think you can relate with me as well যে at হ্যাঁ, least অফ I don't কোর্স। need to struggle with the money একটা এক্স্যাক্টলি, সময় এসে হ্যাঁ, মানে কোনো আমি একটা আসলে পয়েন্ট। এটাই বলার চেষ্টা করছিলাম যে
আমার আমার আসলে হচ্ছে তাদেরকে দেখতে খারাপও লাগে, এট দ্য সেম টাইম আই ফিল ভেরি প্রাউড অ্যাবাউট ইট অ্যাজ ওয়েল, বিকজ হুম, তারা যে পরিমাণে হার্ড ওয়ার্ক করতেছে একসাথে, ফুল টাইম কাজ কিংবা ইভেন ইফ ইটস পার্ট টাইম, ইটস ভেরি হার্ড। সো একসাথে ফুল টাইম কাজ কি এবং পড়াশোনা একসাথে ব্যালেন্স করাটা ইজ ভেরি হার্ড। সো very hard. আই টোটালি Yeah, অ্যাগ্রি উইথ ইউ। totally, totally. So আশিয়া, আমি তোমার আই ওয়াজ লিসনিং যে কেমন করে আসলে সবকিছু হলো, and I feel like many students, many of us can relate because ফার্স্ট এ যে আসলে আমাদের ফ্যামিলির অনেক বেশি স্কেপটিক্যাল থাকে অ্যাবাউট স্টাডি অ্যাব্রড। তুমি মনে হয় আমার সাথে এগ্রি করবে এই জায়গাটাতে। ওরা অনেক বেশি ইয়েস। স্কেপটিক্যাল থাকে যে বিদেশে যাইতে মনে হয় অনেক টাকা লাগে, বিদেশে তো যাওয়াটা অনেক হার্ড, এখানে তো মনে হয় যাওয়া যায় না। বিদেশে যাওয়ার জন্য পৃথিবীতে মনে হয় তিনটা কান্ট্রি আছে যেখানে বিদেশে পড়তে যাওয়া যায়, একটা হচ্ছে ইউএস, একটা কানাডা, একটা অস্ট্রেলিয়া। মানে আমি আমার পার্সোনাল লাইফে হ্যাঁ, আমি এটা আমার আসলে খুবই স্টেরিওটিপিক্যাল একটা থিঙ্কিং, উই ক্যান নট ডিনাই দ্যাট। সো আমাদের ফ্যামিলি না ফার্স্ট অনেক সময় বুঝতে চায় না। সো আমি আসছি আর এই পুরো জার্নিটা থেকে যে জিনিসটা টেক অ্যাওয়েজ নিতে বলবো, যে যারা এই ভিডিওটা দেখছেন ফিউচার অ্যাপ্লিকেন্ট, যে অলওয়েজ টেক দ্য ফার্স্ট স্টেপ ইভেন দো সবকিছু তোমার কন্ট্রোলে নাই। যে আমার ফ্যামিলি বুঝতেছে না, আমি হচ্ছে গিয়ে একটা ডেস্টিনেশন টার্গেট করেছিলাম বাট ইটস নট ওয়ার্কিং ফর মি, মানে ওখানে কোনো হুম একটা হুম। কোভিড এন্ড কোনো একটা ইস্যুর কারণে কাজ হচ্ছে না। টেক সাম বোল্ড স্টেপ অ্যান্ড স্টে ডেডিকেটেড ওইটার উপরে যে আমি আসলে এখানে কিছু একটা করতে পারবো। বিকজ মানে হিউম্যান পটেনশিয়াল ইজ ম্যাসিভ, এন্ড আমরা সেটা নিয়ে কথা বলবো না। আজকের স্টোরিটা একটু একটু করে আনফোল্ড করছি সো দ্যাট ইউ গাইস হ্যাভ বেটার আইডিয়াস যে অ্যাকচুয়ালি একটা সাকসেসফুল অ্যাপ্লিকেন্টের গল্পটা কেমন হয় and how that person actually figure out. Moving on, actually I want to ask about your life, মানে before you move to Hungary, হুম, তোমার লাইফটা আসলে কেমন ছিল বাংলাদেশে? I know যে you did some amazing work, extracurricular activities, you হুম worked হুম। for National Newspaper Olympiad. I want you to tell the audience like how was you like during your high school, তুমি কি কি করছিলা, কেমন ছিল সময়টা জেনারেলি? হুম হুম। আই থিংক আমার জন্য হাই স্কুল কিংবা কলেজ লাইফের সময়টা খুবই ভালো ছিল, বিকজ আমি আমি যদি সত্যি করে একটা কথা বলি যে ক্লাস 8 পর্যন্ত আমি কখনোই হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর প্রতি এত বেশি ইন্টারেস্টেড ছিলাম না। আই ওয়াজ মোর ইন দ্য নার্ডি সেকশন, সবসময় পড়াশোনা কম বেশি এসবের মধ্যে ছিলাম। সো ক্লাস 8 9 থেকে আস্তে আস্তে আমি হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা শুরু করি। প্রথমে আমি আমার স্কুলের সায়েন্স ক্লাব জয়েন করি, ওইখানে ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করি। এরপর আমার স্কুলেই হচ্ছে আমি রেড ক্রিসেন্ট যে টিমটা ছিল সেখানে জয়েন করি, সেখানে আমি হচ্ছে মর্নিং চিফ লিডার হিসেবে কাজ করা শুরু করি। সো আস্তে আস্তে আমি দেখলাম যে আমার আসলে অনেক স্কিলস আসতেছে, যেমন কমিউনিকেশন কিংবা লিডারশিপ কিংবা হচ্ছে একটা ইভেন্ট ম্যানেজ করা কিংবা গেস্টদের সাথে কথাবার্তা বলা এবং এই থ্রুতে একটা নেটওয়ার্কিং হওয়া। আমি যখন দেখলাম যে আমি আসলে এই টাইপের জিনিসপত্র পাচ্ছি এবং ইভেন্টস আর ফান, লেটস জাস্ট এগ্রি উইথ দ্যাট। সো তারপর থেকে আমি আস্তে আস্তে আরো হচ্ছে বাইরের ইভেন্টস গুলো জয়েন করা শুরু করি। এভাবেই হচ্ছে আমি ন্যাশনাল নিউজপেপার অলিম্পিয়াড শুরু করি, যেখানে আমি প্রথমে ভলান্টিয়ার ছিলাম, ওইখান থেকে একাডেমিক মেম্বার থেকে হেড অফ একাডেমিক্স এবং ফাইনালি জয়েন্ট সেক্রেটারি হিসেবে প্রমোট করি। যে ইটস বিন অলমোস্ট এ ইয়ার, আই মিন অলমোস্ট 2 ইয়ার্স যে আমি ন্যাশনাল নিউজপেপার অলিম্পিয়াডে এখন কাজ করতেছি না। বাট আই থিংক আমার যদি কখনো ওইখান থেকে কোনো হেল্প টেল্প প্রয়োজন হয় কিংবা regards any events or any other things, I think আমি ওই হেল্প ওই মানুষগুলোর থেকে সবসময় পাবো, বিকজ আমার সাথে তাদের বন্ডটা ওইরকম হয়ে গেছে। বিসাইডস আমি হচ্ছে স্কুল শেষ করার পরপরই বাংলাদেশ রেড ক্রিসেন্টে জয়েন করি অ্যাজ আ ভলান্টিয়ার, এবং সেখানে আমি বিভিন্ন রকম প্রজেক্ট বেসড কাজকর্ম করি। ডিআরআর প্রজেক্ট, তারপর হচ্ছে ইভেন্টস, ব্লাড ডোনেশন, কোভিড ড্রাইভেও আমি হচ্ছে মোটামুটি একটা বড় রোল প্লে করেছিলাম উইথ আদার ভলান্টিয়ার্স অ্যাজ ওয়েল। তো এভাবে করেই হচ্ছে আমার জার্নিটা থাকে। এবং আমার আসলে ছোটবেলা থেকে ইভেন্ট হোস্ট হওয়ার খুব ইচ্ছা ছিল। সো আমি আমার লাইফে প্রথম হোস্টিং করেছিলাম হচ্ছে ক্লাস 9 কিংবা 10 এ। এবং তখন আমার কাছে এত ভালো লেগে যায় যে আই ওয়াজ লাইক
যে না আমি জিনিসটা আরো বেশি বেশি করতে চাই। তো এইভাবে করে হচ্ছে ন্যাশনাল নিউজপেপার অলিম্পিয়াড, অল স্টার, তারপর হচ্ছে তোমার প্ল্যান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইউথ ফর চেঞ্জ, তারপর বাংলাদেশ রেড ক্রিসেন্ট, সব জায়গায় আমি আস্তে আস্তে টুকটাক টুকটাক করে হোস্টিং শুরু করি এবং এভাবে হচ্ছে আমি একটা সময় প্রফেশনালি হোস্টিং শুরু করি। সো দ্যাটস অ্যামেজিং। এগুলো ছাড়াও এগুলো তো আসলে হচ্ছে হাইলাইটস অফ মাই এক্সট্রা কারিকুলার লাইফ, বাট এগুলো ছাড়াও হচ্ছে ছোটখাটো বিভিন্ন রকম অর্গানাইজেশন নিয়ে আমি কাজ করি অনলাইনে, অন ফিল্ডে। তো এগুলো এবং আই থিংক এন্ড অফ দ্য ডে আমার একাডেমিক রেজাল্টস, আমার মোটিভেশন লেটার, আমার রেকমেন্ডেশন লেটার্স, আমার আইএলস এবং অন্যান্য স্কিলস এর সাথেও হচ্ছে এই আমার এক্সট্রা কারিকুলার ফিল্ডটা ইসি এর যেই পার্টটা ওটা আমাকে আই থিংক অনেক বড় একটা সাপোর্ট করছে টু গেট দিস স্কলারশিপ। ডেফিনেটলি। আচ্ছা, ইফ ইফ আই আস্ক ইউ যে কোন একটা স্টুডেন্ট যে এখন গ্রেড 9 অথবা 10 এ পড়ে, and that হুম person actually want to apply for abroad and actually wanna apply for some full funded scholarship like Stipendium Hungary যেটাতে তুমি আছো. So what will be your top 3 suggestion ওর জন্য হুম যেটা ওর হুম হাই স্কুলে অ্যাটলিস্ট মেইনটেইন করা উচিত? হাই স্কুলে মেনটেন করা উচিত ফার্স্ট লাইক অফ তখন অল থেকে একাডেমিক গ্রেডিংটা হাই থাকা উচিত কিংবা অ্যামেজিং। যতটুকু সম্ভব হাই রাখা উচিত, বিকজ একাডেমিক রেজাল্টটা আসলে সবার আগে আসে। সবার আমরা যত যাই বলি না কেন যে মোটিভেশন লেটার ভালো হইতে হবে কিংবা ইসিএ থাকতে হবে, আইএলটিএস অনেক ভালো হইতে হবে, বাট এন্ড অফ দ্য ডে যেটা সব থেকে বেশি ম্যাটার করে টু গেট আ ফুলি ফান্ডেড স্কলারশিপ, আই থিংক দ্যাট ইজ ইউর একাডেমিক রেজাল্টস। কারণ আমি আমি যদি হচ্ছে আরেকটু ইন ডিটেইল বলি, আমাদের স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকামের প্রথম যে স্টেপটা সিলেক্টেড হওয়ার ওটা কিন্তু বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি থেকেই আসে। বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি হচ্ছে নমিনেট করে স্টুডেন্টদেরকে এবং তারপর ওই নমিনেশনের উপর বেস করে যে স্টুডেন্টরা নমিনেশন পায় তারা হচ্ছে ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম দেয়, ইন্টারভিউজ দেয়, ভাইবা দেয় এবং তারপর দে গেট সিলেক্টেড ফ্রম দ্য ইউনিভার্সিটি, বাট ইনিশিয়াল স্টেপটা কিন্তু বাংলাদেশ থেকেই আসতেছে আমাদের সেন্ডিং পার্টনার থেকে। সো আই থিঙ্ক একাডেমিক রেজাল্টটা উড বি দ্য টপ সিচুয়েশন ফর মি। পাশাপাশি পাশাপাশি তোমার যেই সাবজেক্টটাতে তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে চাও কিংবা ইচ্ছা আছে, আমি বলবো যে ওই সাবজেক্ট রিলেটেড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রাখা। ফর এক্সাম্পল, তুমি যদি সিএসসি নিয়ে পড়াশোনা করতে চাও কিংবা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাও, তোমার এক্সট্রা কারিকুলার গুলা একটু ওইরকম টাইপেরই হওয়া লাগবে, ওয়েব ডিজাইন বেসড, সফটওয়্যার ডেভেলপমেন্ট বেসড কিংবা কোডিং প্রোগ্রামিং বেসড। তুমি যদি সাইকোলজির ক্ষেত্রে, তুমি যদি সাইকোলজি কিংবা হিউম্যান সায়েন্স এইসব নিয়ে যদি পড়াশোনা করতে চাও তাহলে আহ, অনেক অনেক মেন্টাল হেলথ অর্গানাইজেশন কিংবা মেন্টাল হেলথ ওয়ার্কশপ অপরচুনিটিস আছে, যেখানে হচ্ছে তুমি এই টাইপের এক্সট্রা কারিকুলার্স করতে পারবা, ব্লাড ডোনেশন যেটার কথা বললাম, তারপর হচ্ছে গিয়ে ভ্যাকসিনেশন, এইসব কাজকর্ম তুমি হচ্ছে ভলান্টিয়ারিং করতে পারো। আবার ধরো তুমি যদি বিজনেস কিংবা অন্যরকম ম্যাথ কিংবা অ্যাপ্লাইড সাবজেক্ট গুলোর জন্য করতে চাও, মানে দেয়ার আর অপরচুনিটিস যেখানে তুমি হচ্ছে বিভিন্ন রকমের ভলান্টিয়ারিং কিংবা এক্সট্রা কারিকুলার্স গুলো মেনটেন করতে পারবা। সো আমার সেকেন্ড সাজেশন হবে যে ওইটা মেনটেন করা, এন্ড থার্ড সাজেশন ইজ নট রিয়েলি নিউ, বাট টু কিপ আ ব্যালেন্স বিটুইন দোজ টু থিংস। বিকজ তুমি যদি অ্যামেজিং। ব্যালেন্স করতে পারো তাহলে তোমার জন্য জিনিসটা হেল্পফুল হবে। তুমি যদি শুধু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে যাও এন্ড তোমার একাডেমিক রেজাল্ট যদি খারাপ থাকে, ইট ওয়ন্ট হেল্প ইউ। আবার দেন অ্যাগেন, তোমার যদি একাডেমিক রেজাল্ট অনেক হাই থাকে বাট তোমার কোনো এক্সপেরিয়েন্স নাই, সেটাও কখনো কখনো হেল্প করবে না। রাইট। I think this is amazing suggestion. Uh, Definitely people, students, they are taking notes এই জায়গাটাতে. Ashfiya, we want to move on a little bit about your uh, পড়াশোনা, Hungarian life, and scholarship টা নিয়ে একটু details. Like হুম, your honest experience আসলে এই অ্যাপ্লিকেশনটা করার সময়. আমার ফার্স্ট কোয়েশ্চেন যেটা থাকবে, মানে আশফিয়া, এত সাবজেক্ট থাকতে সাইকোলজি কেন? ওকে। কারণ ও, আমার ছোটবেলা কোয়েশ্চেন। থেকেই হচ্ছে আসলে সাইকোলজি ভালো লাগে এবং
থ্যাঙ্কস টু মাই টিউটর, মাই হোম টিউটর অনেস্টলি, বিকজ আমার যে হোম টিউটর ছিলেন প্রভা আপু, উনি হচ্ছে আমাকে অলওয়েজ সাইকোলজি রিলেটেড, সোশিওলজি রিলেটেড অনেক রকম গল্প বলতেন, তার তার স্টাডি এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতেন। সো ওইখান থেকে আমার আসলে সাইকোলজির প্রতি একটা আহ ভালো লাগা কাজ করে। এবং আমি যখন আস্তে আস্তে বড় হয়ে আমার কাছে মনে হয়েছে যে আসলে মেন্টাল হেলথ ইস্যুসটা এমন একটা জিনিস যে এটা এখনো একটা স্টেরিওটাইপ হিসেবে আছে যে মেন্টাল হেলথ ইস্যু মানেই পাগল, কিংবা সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট মানেই পাগলের ডাক্তার। সো আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না। সো সব মিলাই আসলে wanted to give it a shot. অ্যামেজিং, অ্যামেজিং। আমরা এটা নিয়ে আরেকটুখানি কথাবার্তা বলবো, কারণ হুম হুম উই স অনেক স্টুডেন্ট আসলে সাইকোলজি সাইকোলজি পড়তে ইন্টারেস্টেড, বাট ওয়ান প্রবলেম, আজকে আমি আসলে আই ওয়ান্ট ডিসকাস ইট উইথ ইউ। অনেকে দেখা যায় যে আমি কম্পিউটার সায়েন্স পড়তে চাই, বা আমি সাইকোলজি পড়তে চাই, বা আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, বাট আমাদের বাংলাদেশের স্পেশালি এনসিডিপি, আমি শুধু এনসিডিপি কে দোষ দিব না, আমি আসলে ব্রডলি এডুকেশন কারিকুলামকে নিয়ে কথা বলতে চাই যে হুম হুম আমাদের কারিকুলামটা এরকম, দেয়ার ইজ নো ওয়ে ইউ ক্যান টেস্ট যে অ্যাকচুয়ালি সাইকোলজি মেজরে কি কি পড়তে হয়। আহ কোন একটা স্টুডেন্ট দেখা যায় সে ইন্টারন্যাশনাল রিলেশন পড়তে যায়, বাট সে ভাবে ইন্টারন্যাশনাল রিলেশন ইজ মোর অ্যাবাউট যে প্রত্যেক সময় তুমি ডিপ্লোমেসি নিয়ে বলবা, ইউএন কেমন করে কাজ করে এগুলো নিয়ে তুমি সারাদিন পড়ালেখা করবা। বাট ইটস অ্যাকচুয়ালি অপোজিট। ইউ অ্যাকচুয়ালি রিড আ লট অফ থিওরি, পলিটিক্যাল থিওরি, পৃথিবী কেমন করে ফাংশন করে, একটা কান্ট্রি একটা কান্ট্রির সাথে কেমনে অ্যাকচুয়ালি সম্পর্ক করে, দিজ অল আর থিওরিজ। অ্যান্ড আই স মেনি স্টুডেন্টস যারা আসলে অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়, পড়তে এসে অনেক বেশি স্ট্রাগল করে। অ্যাজ ইউ সেইড যে সাইকোলজি ওয়াজ একটা টাইপ অফ, ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল, যেহেতু থ্যাঙ্কস টু ইউর মেন্টর, হোম টিউটর প্রভা আপু, বিগ শাউট আউট টু হার, আহ, যে উনি আসলে তোমাকে অনেক বেশি গল্প বলে, স্টোরি বলে অনেক বেশি মোটিভেটেড করেছে। একটা আমি জাস্ট ওই স্টুডেন্ট গুলোর জন্য জানতে চাই যারা এখন ভাবছে আমি সাইকোলজি পড়বো, বাট কোনো আইডিয়া নাই সাইকোলজি মেজরের ভিতরে অ্যাকচুয়ালি কি হয়। গিভ দেম একটা ছোট্ট ইন্ট্রোডাকশন, যাতে ওরা অ্যাটলিস্ট একটা এডুকেটেড ডিসিশন নিতে পারে যে আমি সাইকোলজি হুম পড়বো হুম এন্ড দ্যাটস দ্য থিং আই নিড টু নো, বা এগুলো জিনিস আমাকে এক্সপেক্ট করতে হবে। হোয়াটস ইউর ওপিনিয়ন হিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন রাহাত। আই থিংক এই কোয়েশ্চেনটা অনেক বেশি ভালো ছিল, বিকজ আসলে মানে আমি নিজেও যখন আমার ক্যারিয়ার প্যাথটা চুজ করছিলাম যে ওয়ে শুড আই গো, মেডিকেল, ইন্টারন্যাশনাল রিলেশন, সাইকোলজি, কারণ আমার ফ্যামিলি থেকে বারবার বলছিল যে তুমি মেডিকেলে যাও, মেডিকেলে যাও, ডাক্তার হও। আর আমি হচ্ছে একটু নাছোবান্দা টাইপের, যে না আমি যত যাই হোক মেডিকেল যাব না, আমাকে মাফ করো ভাই, এই টাইপের ছিল। সো আমি নিজেও তখন একটু অনেক বেশি কিউরিয়াস ছিলাম যে আসলে কি পড়াবে সাইকোলজিতে, কিংবা এটা যদি অন্য কোনো এডুকেশন ক্যারিয়ারও হয় সেক্ষেত্রে কি পড়াবে। সো টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, সাইকোলজিতে মোস্টলি হচ্ছে আমাদেরকে হিউম্যান থিওরিজ গুলো পড়ায়। আমাদের হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে, আমাদের ব্রেইন কিভাবে ফাংশন করে, আমাদের ব্রেইনের কোন সিগন্যাল গুলো আমাদের বিহেভিয়ার কে হচ্ছে মোটিভেট করতেছে, কিংবা কিভাবে কি মানে আমাদের থিঙ্কিং প্রসেস, আমাদের কগনিটিভ প্যাটার্নস কিরকম, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করতেছি। আমি যদি কিছু কোর্সেস এর কথা বলি, আমরা যেমন নিউরো সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, আমরা হেলথ সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, সোশ্যাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি। সোশ্যাল সাইকোলজি ইজ মোর অ্যাবাউট দ্য পলিটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুস, যেগুলো সাইকোলজির সাথে সাইকোলজি ইজ এভরিওয়্যার, সব জায়গাতেই। এটা পলিটিক্স, মেডিসিন, তুমি যেখানেই বলো। মানুষ ভাবে যে সাইকোলজির বেশি একটা ফিল্ড নাই, মানুষ সাইকোলজি পড়ে কি করবে, বাট ইটস লিটারালি এভরিওয়্যার। এবং তুমি আসলে যদি তুমি রাইট ওয়ে জানো, তুমি হচ্ছে যেকোনো জায়গায় জিনিসটা এপ্লাই করতে পারবা। এটা তোমার ক্যারিয়ার হোক, তোমার ডেইলি লাইফ হোক, যেখানেই হোক না কেন। সো সোশ্যাল সাইকোলজি আছে, কগনিটিভ সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি। বায়োলজি পড়তে হচ্ছে আমাদের, বিকজ উই নিড টু নো অ্যাবাউট দ্য নার্ভাস সিস্টেম, ব্রেইন। তারপর হচ্ছে আহ নিউরোলজি, মানে নিউরোলজি বললে আসলে ভুল হবে, আমি নিউরো সায়েন্স তো যেহেতু মেনশন করলাম। সো টুকটাক এগুলো নিয়ে, তারপর বিহেভিয়ারাল সায়েন্স নিয়েও হচ্ছে আমাদের পড়াশোনা করতে হয়। আর পাশাপাশি আমি যেমন হচ্ছে বাংলাদেশে এক্স্যাক্টলি সাইকোলজি কিভাবে পড়াশোনা হয় আমার ফুললি আইডিয়া নেই। আমি যতটুকু জানি আমার ফ্রেন্ডদের রিভিউ শুনে শুনে জানি। বাট আমি যদি হাঙ্গেরির সাইকোলজি পড়াশোনার কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে তারা প্রথম একটা বছর মেইনলি ফোকাস করেছে থিওরিতে।
আমরা হুম, প্রথমে ১ বছর আমরা ধরো 80 to 90% থিওরিজ পড়েছি, 20% হিস্ট্রি পড়েছি। ওভারঅল সাইকোলজি কিভাবে আসলো, ইভলিউশনারি সাইকোলজি, তো এগুলা নিয়ে পড়েছি। এবং সেকেন্ড ইয়ার থেকে আমরা হচ্ছে মানে জিনিসটা হালকা পাতলা প্র্যাকটিক্যাল বেসড চলে গেছে। আমাদের এখন সেমিনার্স হয় অনেক বেশি, যেখানে হচ্ছে আমরা আসলে প্র্যাকটিক্যালি ওই যে থিওরিজ গুলা পড়েছি ওগুলা ইমপ্লাই করার চেষ্টা করি, কিংবা আমি যদি ক্লিনিক্যালি যেতে চাই আমি কিভাবে একজন পেশেন্টের সাথে কিংবা আমার ক্লায়েন্টের সাথে অ্যাপ্রোচ করব, তার সাথে কথাবার্তা কিরকম হওয়া উচিত না হওয়া উচিত, এগুলো নিয়ে আমরা জানতে পারতেছি, আমরা এগুলো নিয়ে প্র্যাকটিস করতেছি। তারপর বিভিন্ন রকম অ্যাসেসমেন্টস আছে যেগুলো বেসিক্যালি আমাদেরকে প্রিপেয়ার করতেছে যে আমি যেই ওয়েতেই যাই না কেন, ধরো আমি যদি অর্গানাইজেশনাল সাইকোলজির জন্য এইচআর এন্ড ডেভেলপমেন্টেও যাই, ওটার জন্য আমাকে প্রিপেয়ার করতেছে যে আমি কর্পোরেট ফিল্ডে সাইকোলজি কিভাবে কাজ করতে পারবো। আমি যদি ধরো ক্লিনিক্যালে যাই কিংবা কাউন্সিলিং এ যাই, সেটার জন্য আমাকে প্রিপেয়ার করতেছে যে আমি একটা পেশেন্টকে কিভাবে হ্যান্ডেল করব। এন্ড মেন্টাল হেলথ ডিজিজ ওগুলার কিভাবে ফাংশন করে, ওগুলার কি কি হচ্ছে টেস্ট আছে, কিংবা সাইকোথেরাপি গুলার কি কি, এগুলা তো আছেই। তো এগুলোর পাশাপাশি আমরা এই ব্যাপারগুলো নিয়েও জানতে পারতেছি। এইটাই। অ্যামেজিং, অ্যামেজিং আসবে। আমার কাছে মনে হয় আমাদের একটা নেক্সট সেপারেট এপিসোড হওয়া উচিত, যেটা আমরা প্ল্যান করছি আপনাদের থেকে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যাকচুয়ালি একটা প্রপার রিভিউ, যে একটা সামার মাস্টার ক্লাস টাইপ অফ, যে একটা 1 hour জাস্ট টু হুম টক হুম। অ্যাবাউট যে ইউ স্টাডিড কম্পিউটার সায়েন্স এন্ড আমি কম্পিউটার সায়েন্স একটা থার্ড ইয়ার স্টুডেন্ট। আমি জাস্ট অ্যাকচুয়ালি হাই স্কুল স্টুডেন্ট যারা অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্সকে মেজর হিসেবে চুজ করার কথা ভাবতেছে, ওদেরকে বলতেছি যে কম্পিউটার সায়েন্স ইজ লাইক দিস, ইটস নট অ্যাবাউট বিল্ডিং অলওয়েজ যে তুমি অনেক সবসময় কম্পিউটার সামনে বসে ইউ আর কোডিং, ইউ অ্যাকচুয়ালি নিড টু নো লট মোর আদার স্টাফ, লাইক মোর টেকনিক্যাল এক্স্যাক্টলি। স্টাফ। আমি আমরা আমরা নেক্সট একটা এপিসোড করতে পারি যে অ্যাকচুয়ালি সাইকোলজির একটা প্রপার রিভিউ ফর দ্য পিপল হু অ্যাকচুয়ালি ওয়ান্ট টু স্টাডি দিস পার্টিকুলার সাবজেক্ট। এন্ড আই উড সে বাংলাদেশের মতো একটা জায়গাতে, ওয়ার্ল্ড ওয়াইড আসলে আমি বাংলাদেশের স্ট্যাটটা খুব ভালো মতো জানি, যে আমাদের আসলে সাইকোলজিস্ট নেই, কোয়ালিটি সাইকোলজিস্ট একদমই নেই। যে পরিমাণ মেন্টাল হেলথ সাপোর্ট আমাদের দেশে দরকার মানুষের, অ্যান্ড অফকোর্স। সেখান সেই জায়গাটাতে উই নিড টু ক্রিয়েট, মানে উই ফিল যে একটা রেসপন্সিবিলিটি আমাদের জায়গা থেকে, বিকজ উই ক্যান মোটিভেট পিপল টু স্টাডি পার্টিকুলার সাবজেক্ট, রাইট? যে দিস ইজ কুল, ইউ ক্যান কাম অ্যান্ড অ্যাকচুয়ালি স্টাডি। হুম। সবাই যদি একটা সাবজেক্টই পড়তে থাকে, তাহলে ইভেনচুয়ালি দিস সিভিলাইজেশন উইল নট গো ফরওয়ার্ড অনেস্টলি। আমরা সবাই এক্স্যাক্টলি। এবং I think এটা অনেক ভালো একটা অ্যাপ্রোচ টু হ্যাভ আ সাবজেক্ট স্পেসিফিক রিভিউজ। তাহলে না এটা আসলে এসএসসি কিংবা এইচএসসি স্টুডেন্টস যারা আছে, যারা ব্যাচেলার্স এর কথা চিন্তা করতেছে কিংবা তারা প্রফেশনালি কোন ক্যারিয়ারটা চুজ করতে চায় চিন্তা করতেছে, ইট উইল বি ভেরি ইজি ফর দেম, বিকজ দেয়ার আর আ লট অফ স্টুডেন্টস যারা হচ্ছে কনস্ট্যান্টলি তাদের মেজর চেঞ্জ করতেছে। একবার সিএসসি, একবার স্ট্যাটিস্টিক্স, একবার বিবিএ, তারপর ফাইনালি ধরো অন্য কোনো সাবজেক্ট। এভাবে করে তারা দে জাস্ট কিপ সুইচিং। সো আই থিঙ্ক এটা তাদেরকে অনেক বেশি হেল্প করবে টু নো মোর অ্যাবাউট দ্য হোল ওভারঅল সাবজেক্ট, এবং তাদের ক্যারিয়ার পাথ গুলা কি কি হতে পারে না হতে পারে এই জিনিসগুলো জানতেও হেল্প করবে। সো থ্যাঙ্কস আই টু ওয়ান্ট, ইউ। no, like I think next episode I will, মানে we want to invite একটা বিবিএ স্টুডেন্ট কে, and ওকে আসলে আমরা জিজ্ঞেস করতে চাই এটা কি আসলে একটা ভ্যাকেশন ডিগ্রি নাকি না, ও আসলে অ্যাকচুয়ালি কি কি করে ভিতরে। as our education minister once like উনি হচ্ছে যে ফেড করলো। মুভিং অন আসবে, আমরা এটা নিয়ে অ্যাকচুয়ালি ডেফিনেটলি we are looking forward to it. আমি যদি একটুখানি তোমার স্টিপেন্ডিয়াম হাঙ্গারিকামের সময়টার দিকে আসি, হুম। ফার্স্ট অফ অল মানে ভেরি ইন্টারেস্টিং থিং, আর কেমন করে অ্যাকচুয়ালি মানে দুইটা ইউনিভার্সিটিতে একই সাথে একসেপ্টেন্স আসার জিনিসটা কেমন করে অ্যাকচুয়ালি কাজ করলো, কেমন করে হলো, এটা কি অ্যাকচুয়ালি তোমার জন্য একটা পিওর সারপ্রাইজ ছিল নাকি? আই মিন নট রিয়েলি পিওর সারপ্রাইজ, কারণ আমি তখন যেটা জানতাম, এবং তখন আসলে এটা রুল ছিল যে তুমি হচ্ছে স্টিপেন্ডিয়াম স্কলারশিপটা তখনই পাবা when you get accepted by both universities, and there were students যারা ধরো দুটো ইউনিভার্সিটি থেকে accepted হয় নাই, এবং না হওয়ার কারণে তারা স্কলারশিপটা পায় নাই। সো ও, ইভেনচুয়ালি তাদের যদি আসার ইচ্ছা থাকতো কিংবা তারা যদি আসবে চিন্তা করেই থাকতো, তাদের তখন সেলফ ফাইন্যান্সে যে ইউনিভার্সিটি accepted হয়েছে ওই ইউনিভার্সিটিতে আসা লাগতো সেলফ ফাইন্যান্সে, কারণ তারা তখন স্কলারশিপটা পায় নাই। সো আমি আসলে একটু ভয়ে ভয়ে ছিলাম যে
আসলে আমার দুটো ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স আসবে কিনা কিংবা কি হবে না হবে। আমি যেমন একটু আগে যেটা মেনশন করলাম যে আমাদের ৩টা স্টেপ আছে সিলেক্টেড হওয়ার। ১ম স্টেপটা বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি থেকে নমিনেশন আসে। এটা প্রত্যেকটা দেশের সেন্ডিং পার্টনার থেকে বেসিক্যালি নমিনেশন দিবে ১০০ কিংবা ২০০ জন স্টুডেন্টদেরকে। এটা ডিপেন্ড করতেছে যে কতজন স্টুডেন্ট তারা প্রতি বছর নিচ্ছে। সেকেন্ড সিলেকশন প্রসেসটা হচ্ছে ইউনিভার্সিটি এবং এটা আসলে না খুবই ভ্যারি করে। প্রত্যেকটা ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সাম কিংবা ইন্টারভিউর ব্যাপারটা তাদের নিজস্ব ফ্যাকাল্টি কিংবা তাদের ইউনিভার্সিটির উপর ভ্যারি করে। কোনো ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম নিচ্ছে, কোনো ফ্যাকাল্টি শুধুমাত্র ইন্টারভিউ নিচ্ছে। সো ইট ডিপেন্ডস। আমার ক্ষেত্রে আমি ইন্টারভিউ দিয়েছিলাম এবং ইট ওয়াজ আই থিংক অলমোস্ট 45 মিনিটস ইফ আই রিমেম্বার কারেক্টলি। সো হুম, ওইভাবে করে আবার অনেক ইউনিভার্সিটি আছে যে দুটো ইউনিভার্সিটি থেকেই যে একসেপ্টেড হতে হবে এমন কোনো কথা মানে একসেপ্টেড হতে হবে বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে দুটো ইউনিভার্সিটি ইন্টারভিউ নিবে এরকম কোনো কথা নেই। তোমার যদি প্রোফাইল ভালো থাকে তাহলে সেকেন্ড ইউনিভার্সিটি জাস্ট তোমাকে অ্যাকসেপ্টেন্স দিয়ে দিবে। বিকজ এই স্কলারশিপের ক্ষেত্রে আরো একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে তোমার তোমার যদি প্রথম ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড চলে আসে তাহলে না ইভেনচুয়ালি তুমি প্রথম ইউনিভার্সিটিতেই যাবা। তোমার হুম, মানে হুম, সেকেন্ড ইউনিভার্সিটি চুজ করার তুমি মাঝখানে চিন্তা করবা ও আচ্ছা আমি দুটো ইউনিভার্সিটি পেয়ে গেছি পেজ আমার ফার্স্ট চয়েস ডেভারসন সেকেন্ড চয়েস আমি হুট করে ভাবলাম যে না থাক পেজ যাবো না ডেভারসন যাই আই ক্যানট রিয়েলি ডু দ্যাট আমার যদি পেজে অ্যাকসেপ্টেন্স চলে আসে আমার তাহলে পেজেই যেতে হবে ডিসপাইট আই হ্যাভ হুম। বোথ অফ দেয়ার অ্যাকসেপ্টেন্স সো আই সি। এটা আসলে ভ্যারি করতেছে সো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি পেজে ইন্টারভিউ দিয়েছিলাম এবং ইট ওয়াজ অ্যারাউন্ড এপ্রিল কিংবা মে যখন আমার হুম, ইন্টারভিউটা হয় সো আমি পেয়েছি অ্যাকসেপ্টেন্স আসার পর ১৫ কি ২০ দিন পরে আমার ডেভারসন থেকে অটোমেটিক অ্যাকসেপ্টেন্সটা চলে আসে যে এবং ডেভারসনের ক্ষেত্রে আমার আলাদা করে কোনো ইন্টারভিউ দেওয়া লাগে নাই থ্যাঙ্কফুলি আই এম ভেরি থ্যাঙ্কফুল সো আমার হচ্ছে অটোমেটিক্যালি অ্যাকসেপ্টেন্সটা চলে আসে তো পরে আমি এখানে আসার পরে যখন হচ্ছে আমি মানে তখন আমি জানতাম না আমি জাস্ট জানতাম যে ভাই আমি অ্যাকসেপ্টেন্স পেয়ে গেছি আমার সেকেন্ড স্টেজ ক্লিয়ার আমার আর প্যারা নাই এই টাইপের একটা চিন্তা ভাবনা ছিল বাট এখানে এসে আমি যখন মেন্টরশিপ নিয়ে কাজ করা শুরু করলাম তখন আসলে আমি জানতে পারতাম যেটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি স্পেসিফাই করে এবং ভ্যারি করে সো তাদের যদি হুম। মনে হয় যে স্টুডেন্টের আমার সেকেন্ড ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউ নেওয়া উচিত তারা নেয় তাদের যদি মনে হয় যে নেওয়া উচিত না কিংবা প্রয়োজন নাই আহ প্রোফাইল টোফাইল দেখে কিংবা কিভাবে এটা অ্যাকচুয়ালি কাজ করে আমি জানি না বাট এটা আসলে ভ্যারি করে দ্যাটস হোয়াট আই ক্যান সে বিকজ ইফ ইউ আস্ক 10 to 15 স্টুডেন্টস যারা স্টিপেন্ডিয়ামে আসছে তাদের প্রত্যেকেরই এই যে ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সাম কিংবা ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা খুবই ডিফারেন্ট অনেকে বলবে সে দুটো থেকে অ্যাকসেপ্টেন্স পেয়েছে অনেকে বলবে যে কোনো একটা থেকে অ্যাকসেপ্টেন্স পেয়েও স্টিপেন্ডিয়ামে আসতে পেরেছে অনেকে বলবে সে যে শুধু একটা ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স পেয়েও হচ্ছে সে স্টিপেন্ডিয়াম পায় নাই অনেকে বলবে যে সে দুটি ইউনিভার্সিটিতেই দে হ্যাড টু গিভ দ্য এন্ট্রান্স এক্সামস আবার আমার মতো হুম। অনেকে আমরা বলছি যে হচ্ছে আমার একটাকে দেওয়া লেগেছে আর একটাতে দেওয়া লাগে নাই সেটা আই থিংক সোললি ডিপেন্ড করে ইউনিভার্সিটি এবং ফ্যাকাল্টির উপর অ্যামেজিং। আই থিংক এটা মেইন ব্যাপার হচ্ছে এটা আসলে ভ্যারি করে ইউনিভার্সিটি যদি মনে করে যে ও ইন্টারভিউ নিতে চায় এন্ট্রান্স এক্সাম নিতে চায় তাহলে ও এটা রিকোয়েস্ট করতে পারে লাইক স্টুডেন্টকে ওটার জন্য আহ, মানে প্রিপেয়ার করতে পারে অর জাস্ট মানে তোমার জন্য যেটা হয়েছিল যে ইউনিভার্সিটি অফ পেচেই মানে ইউ নিড ইন্টারভিউ অ্যান্ড এভরিথিং এন্ড এরপরে হুম আসলে হুম সেকেন্ড এরপর ইউনিভার্সিটি আসলে অটোমেটিক্যালি তোমাকে দে জাস্ট হ্যাঁ অ্যাকসেপ্টেড রাইট? So University of হ্যাঁ Page was your first choice. ইয়েস It was your first ইট choice. ওয়াজ মাই ফার্স্ট চয়েস And how did you compare these two universities? Based on what criteria? ওকে অ্যান্সারটা খুবই সিম্পল পেচের সাইকোলজির যে বেসটা স্টাডি ম্যাটেরিয়ালস কিংবা ওদের রিসার্চ ফ্যাসিলিটিস আর বেটার দেন ইউনিভার্সিটি অফ ডেব্রেসেন Mm-hmm. সো এটা এটা হচ্ছে কি পয়েন্ট ছিল আমার পেজ ফার্স্ট চয়েস চুজ করার কারণ আমি যখন দুটো ইউনিভার্সিটির ওয়েবসাইটস গুলো দেখছিলাম কিংবা স্টুডেন্টদের রিভিউ দেখছিলাম তো ওগুলো দেখে আমি যতটুকু বুঝলাম যে পেজের রিসার্চ ফ্যাসিলিটিস অনেক বেশি অনারেবল অ্যান্ড প্রেস্টিজ Mm-hmm. পাশাপাশি ইউনিভার্সিটি অফ পেচে অনেক বেশি
স্টুডেন্ট অপরচুনিটিজ আছে, আমি জানি না এক্স্যাক্টলি ডেব্রেসেলে কতটুকু কি আছে, বাট আমি এতটুকু জানি যে ইউনিভার্সিটি অফ পেচে বেশি আছে, কিংবা হচ্ছে And দে হ্যাভ আ লট টু অফার মোর। যেমন আমি যেমন ইউনিভার্সিটিতে হচ্ছে ৩-৪ জায়গায় কাজ করতে পারতেছি। এটা আমি এখন পর্যন্ত অন্য কোনো স্টুডেন্টদের কাছ থেকে কিংবা আমার এখানে যারা ফ্রেন্ডস আছে যারা অন্য ইউনিভার্সিটি তাদের কাছ থেকে এরকম শুনি নাই যে দে আর গেটিং দিস টাইপ অফ অপরচুনিটিস ফ্রম দেয়ার ইউনিভার্সিটি। এখানে ইউনিভার্সিটি অফ পেচে তুমি যদি ধরো মেডিকেল করতে চাও কিংবা তুমি যদি ফিজিওথেরাপি নিয়ে পড়তে চাও, তুমি এখানে হচ্ছে ইন্টার্নশিপ পাচ্ছ। বিবিএ পড়তে চাইলে তোমার যে ম্যান্ডেটরি ইন্টার্নশিপ, ইটস ইজিয়ার ফর ইউ টু গেট দ্য ইন্টার্নশিপ ইন দ্য ইউনিভার্সিটি অর ফ্রম দ্য ইউনিভার্সিটি। যেখানে অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে আমি হচ্ছে মানুষদেরকে একটু স্ট্রাগল করতে দেখি ইন্টার্নশিপ খুঁজতে যাওয়া কিংবা অন্যান্য ব্যাপারগুলোতে। আপনি কথা ওকে। বলুন। ওভারঅল your department is prestigious, এখানে বেশি opportunities. I have one একদম কুইক কোয়েশ্চেন, আমি আসলে এই জায়গাটাতে হুম আই হুম ওয়ান্ট টু আস্ক ইয়োর ওপিনিয়ন যে হুম। একটা স্টুডেন্ট যখন একটা ইউনিভার্সিটি চুজ করে বিদেশে, এই চুজ করার ক্ষেত্রে ফ্রম ইয়োর টোটালি অনেস্ট এক্সপিরিয়েন্স কোন কোন বিষয়গুলো অ্যাকচুয়ালি চেক করা উচিত, রিসার্চ করা উচিত? আমি প্রথমত যেটা বলবো যে স্টুডেন্ট এনভায়রনমেন্টটা, বিকজ আমরা আসলে মাঝে মধ্যে স্টুডেন্ট এনভায়রনমেন্টটা নেগলেক্ট করে থাকি। যে হুম। আমি তো পড়াশোনা করতেই যাচ্ছি, এনভায়রনমেন্টে কি আসে যায়, অন্যান্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা কিরকম কিংবা লোকালসরা কিরকম, এটাতে বিশেষ কি আসে যায়। তা আমি একটু বলবো যে এটা আগে একটু হালকা রিচেক দিতে, বিকজ ইটস ইম্পর্টেন্ট ফর ইউর মেন্টাল হেলথ অ্যান্ড ফর ইউর স্টাডি জার্নি। সেকেন্ড থিং হচ্ছে ইউনিভার্সিটিতে তুমি যে ফ্যাকাল্টিতে পড়তে চাও কিংবা যে সাবজেক্টটাতে পড়তে চাও, ওদের কোর্স ম্যাটেরিয়াল কিংবা ওদের স্টাডি ম্যাটেরিয়ালটা দেখা। বিকজ প্রত্যেকটা ইউনিভার্সিটি ভালো, খারাপ না, কিন্তু তাদের ফ্যাকাল্টি টু ফ্যাকাল্টি ভ্যারি করতে পারে। যেমন আমি যদি শুধুমাত্র পেচের কথা বলি এবং আমি যদি খুবই অনেস্টলি বলি, পেচের বিবিএ, মেডিকেল এবং সাইকোলজি যতটা ভালো, অন্যান্য ফ্যাকাল্টি গুলো কিংবা অন্যান্য সাবজেক্ট গুলো একটু উইক। এটা স্টাডি হুম। ম্যাটেরিয়ালের দিক থেকে বলো কিংবা কোর্স অ্যালাইনমেন্টের দিক থেকে বলো, পড়াশোনা করতেছে সবাই করতেছে, বাট আমি যদি কম্পেয়ার করতে চাই তখন জিনিসটা আসলে এভাবে আসে। আমি যদি আবার ইউনিভার্সিটি অফ ডেব্রেসনের কথা বলি, ওদের সিএসসি মোটামুটি ভালো, খুবই ভালো, স্টুডেন্টস আর গোয়িং দেয়ার টু স্টাডি। সো ব্যাপারটা হচ্ছে এরকম। তো স্টাডি ম্যাটেরিয়ালস কিংবা কোর্স অ্যালাইনমেন্ট গুলো কিরকম, এটা সেকেন্ডলি অবশ্যই মাথায় রাখা উচিত। থার্ড জিনিস যেটা মাথায় রাখা উচিত যে ইউনিভার্সিটিতে আসলে স্টুডেন্টদের জন্য ছোটখাটো এক্সট্রা কারিকুলার কিংবা স্টুডেন্ট অর্গানাইজেশন গুলোর অপরচুনিটি আছে কিনা। বিকজ ব্যাপারটা কি, আমি যদি আমার ইউনিভার্সিটিতে কিছু এক্সট্রা কারিকুলার্স নিতে পারি, তাহলে এটা ইভেন্চুয়ালি আমি মাস্টার্স কিংবা পিএইচডি যেটাই করতে চাই না কেন, ইট উইল হেল্প মি ইন দ্য লং রান, আমার সিভি স্ট্রং করবে। হুম। সো আই থিঙ্ক দিস আর দ্য থিংস মোস্ট ইম্পর্টেন্ট। অ্যামেজিং। আসলে ইন দিস পার্ট আমাদের কাছে মানে আই থিঙ্ক দিস পার্ট ইজ মানে সো ফার দ্য অ্যান্সার ইউ পুট যে কেমন করে ইউনিভার্সিটি চুজ করা উচিত, দিস ইজ আ ভেরি মানে পারফেক্ট অ্যান্ড কংক্রিট ওয়ে টু সিইং ইট যে সাবজেক্ট, স্টুডেন্ট এনভায়রনমেন্ট কেমন, অ্যান্ড অলসো অ্যাজ আ স্টুডেন্ট আমি অ্যাকচুয়ালি ওখানকার থেকে কি অপরচুনিটি পেতে পারি। দিস আর মানে দিস আর ফিউ কি পার্টস. We want to talk a little more about University of Pitch. Why? Because you have great exposure to the university with your extracurricular activities. You work with the offices, different offices যারা আসলে স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে, student Yes. facing officers, I would say, University of Pitch. I want to ask you a student review from you, University of Pitch কে নিয়ে। ইমাজিন একটা স্টুডেন্ট স্টেপেন্ডিয়াম হাঙ্গারিকামের পোর্টালে ইউনিভার্সিটি অফ পেজকে চুজ করবে কি করবে না, এটা নিয়ে সে কনফিউজড। হুম। অ্যান্ড এই মোমেন্টটাতে that person will actually look into this review. So what will be your student review for University of Page opportunity wise? একটা স্টুডেন্ট যদি এখানে আসে, তাকে আসলে এখানে প্রোজ এন্ড কনস কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? ওয়েল, তুমি যদি ইউনিভার্সিটি অফ পেচের কথা চিন্তা করে থাকো, ডেফিনেটলি কাম হিয়ার।
আমি বলবো বিকজ আমার পার্সোনালি আমার ইউনিভার্সিটিটা কিংবা আমার ইউনিভার্সিটি সিটিটা খুবই পছন্দ। সিটিটা পছন্দ হওয়ার কারণ হচ্ছে ইটস বিকজ অফ দ্য মাউন্টেন্স। আমি এখানে আসার আগে কখনো রিয়েলাইজ করে নাই যে আই উড বি আ মাউন্টেন পার্সন। আমি অলওয়েজ ভাবতাম যে আই এম মোর লাইক আ বিচ সি বিচ পার্সন। সো এই কারণে আমার সিটিটা ভালো লাগে। আর ইউনিভার্সিটি অফ পেচের আমি মাত্রই তো সব অপরচুনিটিস গুলোর কথা বললাম। সো রিগার্ডিং স্টুডেন্ট রিভিউ, ওয়েল এটা আসলে তুমি কোন সাবজেক্টে আসতেছো সেটার উপর ডিপেন্ড করে। বাট আমি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমিউনিটির কথা বলি, এখানের পেজ হ্যাজ অ্যাকচুয়ালি বিন দ্য টপ ইউনিভার্সিটিজ ইন হাঙ্গেরি অ্যান্ড ওভারঅল ইউরোপ কিউএস র্যাঙ্কিং অনুযায়ী, বিকজ অফ দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য কমিউনিটি। এটা পেজ ইজ মোর লাইক এ ইউনিভার্সিটি, আই মিন ইন্টারন্যাশনাল সিটি নাও, জাস্ট বিকজ অফ ওকে। দ্য স্টুডেন্ট কমিউনিটি। এবং এখানে আমি এত দিন পর্যন্ত থেকে আমি যেটা দেখলাম যে স্টুডেন্টস আর ভেরি ফ্রেন্ডলি, ইভেন দ্য লোকালস। হুম। সো ইফ ইউ থিঙ্ক টু কাম হিয়ার অ্যান্ড ইফ ইউ আর কনফিউজড, আই ডোন্ট থিঙ্ক এখানে কোনো কনফিউশন থাকা উচিত। অ্যাজ লং এজ ইউ আর certain about your faculty and about your major, you are welcome, always welcome, because এখানে স্টুডেন্ট অপরচুনিটিস কিংবা আমি যদি হচ্ছে ইউনিভার্সিটির স্টাডি কারিকুলামের কথা বলি, দিস আর গ্রেট। কিন্তু একটা কনসের ব্যাপারে যদি আমি বলি, তুমি যদি এখানে এসে কাজ করার চিন্তা ভাবনা করো, পার্ট টাইম জব করার চিন্তা ভাবনা করো, আমি বলবো যে পেচে এই একটাই কনস আছে। বিকজ পেচ হচ্ছে মানে বুদাপেস্ট তো আসলে সেন্ট্রাল, এটা তো আমরা সবাই জানি। সো বুদাপেস্ট হ্যাজ আ লট মোর অপরচুনিটিস টু ওয়ার্ক দেয়ার, যেটা আসলে পেচে নাই। এবং পেচ ইজ লাইক a 2 hour drive from Budapest. আই সো সি। এখানে না আসলে সমস্যাটা হচ্ছে যেটা, যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ওয়ার্কিং অপরচুনিটিটা কম। তোমার অনেক হুম। বেশি খুঁজতে হবে, কিংবা একটা দুইটা আছে যেগুলো আসলে কোনো স্টুডেন্ট করতে চায়, কোনো স্টুডেন্ট করতে চায় না। ইটস লাইক মোর হ্যাসলিং। সো এই জব অপরচুনিটিসটা বাদে পেচের বাকি সবকিছু আমি বলবো যে ইটস অলওয়েজ আ গ্রিন টিক। Amazing, amazing. I think this will be really helpful for students. Actually, we want to talk about Stipendium Hungericum application process a little bit. So my first question regarding Stipendium Hungericum is like, can you tell us, like from your personal experience, like what are the simple steps, like step by step for Stipendium Hungericum application? এই পুরো প্রসেসটা কেমন করে কাজ করে? ওকে, আমি যদি প্রসেসটার কথা বলি যে তিনটা তিনটা স্টেজে বেসিক্যালি আমাদের সিলেক্টেড হতে হয়। এবং দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল ইজ ওপেন ফ্রম নভেম্বর টু ডিসেম্বর। সো নভেম্বর টু ডিসেম্বর থেকে এই অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয় এবং এটা শেষ হতে হতে মোটামুটি পরের বছরের জুলাই অগস্ট পর্যন্ত লেগে যায়। So this is the whole period for the application process. And then if you get accepted, if you get the visa, তাহলে আহ, তোমার অ্যারাইভালটা হচ্ছে সেপ্টেম্বরে হচ্ছে। সো প্রথমে ইনিশিয়ালি যে ব্যাপারটা হয় যে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত ডেডলাইন থাকে। সেন্ডিং পার্টনার, আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রিকে ডকুমেন্ট সাবমিট করতে হয়। এটা হচ্ছে ইনিশিয়াল হুম। স্টেজ। এবং বাই দ্য এন্ড অফ ফেব্রুয়ারি or the starting of March, you will get the nomination. এপ্রিল কিংবা মে মাসের দিকে তোমার হচ্ছে এন্ট্রান্স এক্সামস হয়। সো তুমি যদি নমিনেশন পেয়ে যাও, একটা স্টেজ তোমার ক্লিয়ার। এরপরে তোমার এন্ট্রান্স এক্সামের পার্ট আসতেছে। তুমি যদি এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করে ফেলো, এরপরে জুন কিংবা জুলাইয়ের দিকে বেসিক্যালি টেম্পাস পাবলিক ফাউন্ডেশনটা হচ্ছে আমাদেরকে স্কলারশিপটা গ্র্যান্ট করে। সো জুন হুম। জুলাইয়ের দিকে টেম্পাস পাবলিক ফাউন্ডেশন হচ্ছে আমাদেরকে স্কলারশিপের ইয়াটা দেয়, মানে ফাইনাল মেইলটা দেয় যে ইফ ইউ হ্যাভ দ্য স্কলারশিপ অর নট। এন্ড দেন ওকে। জুন জুনে যখন তুমি হচ্ছে স্কলারশিপের রেজাল্টটা পেয়ে যাও, এরপরে ইউ অ্যাপ্লাই ফর ভিসা জুলাই অগস্ট। ভিসার সবকিছু ঠিকঠাক মতো হয়ে গেলে ইউর অ্যারাইভেল উড বি ইন সেপ্টেম্বর। September. Amazing. So this is more like a পুরো একটা year round process, right? যেটা নভেম্বরে শুরু হয় and অলমোস্ট। you start your school
Next year, September. Amazing. Yes. What was the hardest part of the application for you? Hmm. I think nomination পাওয়াটা. বাংলাদেশের মিনিস্ট্রি থেকে নমিনেশন পাওয়াটা। Yes, I think nomination পাওয়াটা because নমিনেশন আই মিন নমিনেশনের সময় যে ডকুমেন্টস গুলো দিতে হয় সেগুলোর মধ্যে আমি যদি হাইলাইট করি কোন কোন ডকুমেন্ট গুলো মেজর ইম্প্যাক্ট ফেলে সেগুলো হচ্ছে ফার্স্ট আমার একাডেমিক রেজাল্ট, সেকেন্ড আইএলটিএস, থার্ড মোটিভেশন লেটার, ফোর্থ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ফিফথ রেকমেন্ডেশনস অ্যান্ড হুম, সিভি অফ কোর্স। সো মোটামুটি হাইলাইট যদি করি যে আমার প্রোফাইলটা কিসের উপর বেস করে তারা নমিনেশন দেয়, দিজ আর দ্য থিংস। সো যেটা হয় যে নমিনেশনে মোটামুটি অনেক অ্যাপ্লিকেন্টস থাকে। আমি যেই বছর অ্যাপ্লিকেশন করেছিলাম সেই বছর অ্যাপ্লিকেন্টস ছিল আই থিঙ্ক 25,000-এর কাছাকাছি। এবং হুম। এই লাস্ট ইয়ার এখন যে অ্যাপ্লিকেশন প্রসেসটা চলছে এই সেপ্টেম্বরে আসার, তাদের অ্যাপ্লিকেন্টস ছিল নমিনেশনের আগে 1,20,000। ক্যান ইউ ইমাজিন রাহাত? ওয়াও! 1,20,000। 1,20,000 এবং ইটস 1,20,000 থেকে 5x। এক্স্যাক্টলি এবং এই 1,20,000 থেকে দে আর গোনা সিলেক্ট অনলি দ্য টপ 100 or 150 স্টুডেন্টস। সো দ্যাটস সুপার কম্পিটিটিভ। আচ্ছা, সুপার কম্পিটিটিভ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আই থিংক এই কারণে আমার কাছে ওই সময়টা তো নমিনেশন পার্টটা অনেক বেশি হার্ড লেগেছিল। ওয়ান্স ইউ ক্লিয়ার দ্য নমিনেশন আই থিংক ইটস ইজিয়ার এবং তখন না আসলে ইটস মোর অন ইউ। তুমি কিভাবে এন্ট্রান্স এক্সামটা দিবা সেটার উপর ডিপেন্ড করতেছে তোমার ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স আসতেছে কিনা। এন্ড তোমার যদি দুটো ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স চলে আসে আমরা বলতে পারি যে 80% ইজ ডান এন্ড ইউ আর গুড টু গো। বিকজ তোমার দুটো ইউনিভার্সিটি থেকে আহ অ্যাকসেপ্টেন্স চলে আসার পরেও টেম্পাস পাবলিক ফাউন্ডেশন হচ্ছে তোমার ফুল প্রোফাইলটা একবার রিভিউ করে এবং ইফ দে হুম, থিঙ্ক যে ইউ আর এলিজিবল টু গেট দ্য স্কলারশিপ দে উইল গ্র্যান্ট ইউ দ্য স্কলারশিপ। দেয়ার আর স্টুডেন্টস যারা ধরো দুটো ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স পাওয়ার পরেও স্কলারশিপ পায় নাই। হুম, হুম, হুম। সো বিকজ আরেকটা চেক ওদের এন্ড থেকে লাইক হাঙ্গেরিতে হ্যাঁ। ওরা আরেকবার করে দেন দে গ্র্যান্ট দ্যাট স্কলারশিপ। আই সি, আই সি। অ্যামেজিং। আমার কাছে মনে হয় যে ইউ অলরেডি মেনশন অ্যাবাউট অ্যাপ্লিকেশন করার সময় মোটিভেশন লেটার এন্ড এভরিথিং এই সবকিছু নিয়ে আর্লিয়ার পার্টে, এন্ড অলসো আমরা ব্যাক স্টেজেও কথা বলতেছিলাম। আশফা, হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে আমি একদম তোমার পার্সোনাল ওপিনিয়ন যেতে চাই। তোমার কাছে কি মনে হয় হোয়াট মেড ইয়োর মোটিভেশন লেটার স্ট্রঙ্গার বা স্ট্রং, যেটা হচ্ছে গিয়ে তোমাকে এত এত স্টুডেন্টের মাঝখান থেকে সিলেক্টেড হতে অ্যাকচুয়ালি হেল্প করেছিল বলে তুমি মনে করো? আই নো লাইক ইউ ডোন্ট নো যে যে তোমাকে সিলেক্ট করেছে তার মাথায় কি চলছিল, তার মাথায় আসলে হ্যাঁ। তোমার কোন জিনিসটা হাইলাইট হয়েছিল, রাইট? বাট তোমার কি মনে হয় তোমার মোটিভেশন লেটারের কোন পার্টটা আসলে স্ট্রং ছিল, যেটা তুমি ফিল করো? হুম, আই থিংক আমার মোটিভেশন লেটারে আমি স্ট্রংলি যে জিনিসটা মেনশন করেছিলাম কিংবা আমার কাছে যেটা মনে হয়েছিল যে আমার স্ট্রং সুট হতে পারে সেটা ছিল যে আমি কেন সাইকোলজি চুজ করতেছি ফর মাই স্টাডি অ্যান্ড ফর মাই মেজর এবং কেন আমি ইউনিভার্সিটি অফ পেজ চুজ করতেছি। কারণ আমাদের স্কলারশিপে আসলে কিন্তু মোটিভেশন লেটার একটা না, দুটো ইউনিভার্সিটির জন্য দুইটা আলাদা মোটিভেশন লেটার লিখতে হয়। এবং মোটিভেশন লেটারটা আমি নিজেও হচ্ছে একবার মেনশন করেছিলাম কিংবা আই থিঙ্ক এটা আমার প্রোফাইলেও মেনশন করা আছে যে ইট ক্যান বি আ গেম চেঞ্জার ফর ইয়োর ফুল অ্যাপ্লিকেশন প্রসেস। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আই থিঙ্ক ইন্ট্রোডাকশনটা এবং আমার মোটিভেশনটা পেঁচে আসার কিংবা সাইকোলজি চুজ করার ওয়াজ a key factor because you have all your achievements and your work experience in your CV. সো তুমি যদি তোমার মোটিভেশন লেটারে তুমি সিভিতে যা যা লিখেছো সেগুলোই পুরাটা এক্স্যাক্টলি ওইভাবে লিখে দাও, ইট won't really help them because they True. want to see something different from your CV and from your overall profile in your motivation letter, যেটা দিয়ে তারা True. হচ্ছে আসলে চুজ করতে পারবে যে কেন তুমি একটা সুইটেবল কিংবা একটা গুড ক্যান্ডিডেট ফর দ্য ইউনিভার্সিটি Mhm. কিংবা ফর দ্যাট স্পেসিফিক সিট দ্যাট ইউ আর হোল্ডিং অন। সো আমি যদি বলতে চাই আমার মোটিভেশন লেটারটাতে আমি হচ্ছে 4টা সেগমেন্ট খুবই সুন্দর মতো সাজিয়ে তোলার চেষ্টা করি।
এক হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, দ্বিতীয়ত হচ্ছে আমার প্যাশনটা তুলে ধরা সাবজেক্টের প্রতি। এই প্যাশনটা হচ্ছে তুমি তোমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স দিয়েও শো করতে পারো, এবং এই প্যাশনটা হচ্ছে তুমি তোমার দিয়েও তোমার পার্সোনাল মোটিভেশন দিয়েও শো করতে পারো। যেমন আমি আমার মোটিভেশন লেটারে আমি যখন মেনশন করেছি যে আমি কেন সাইকোলজি চাই, ইট ওয়াজ আ মিক্সচার বিটুইন মাই ওয়ার্ক এক্সপেরিয়েন্স রিগার্ডিং দ্য ফিল্ড, অলসো অ্যাবাউট মাই পার্সোনাল মোটিভেশন। সো আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সকে এবং আমার ওয়ার্ক এক্সপেরিয়েন্সকে কম্বাইন করছি to have a stronger motivation for the latter, যে আমি কেন সাইকোলজিটা পার্সিউ করতে চাচ্ছি। এবং আমার সিভিতে দেখেন সি আমি কোথায় কোথায় কাজ করেছি না কি করেছি, বাট ওখানে কিন্তু আমি এক্স্যাক্টলি মেনশন করি নাই যে আমার স্কিলস গুলা কিভাবে ডেভেলপ করেছে, কিংবা আমি কিন্তু স্কিলস গুলা নিয়ে কথা বলতে পারি নাই যে আই হ্যাভ দিস অ্যান্ড দ্যাট স্কিলস যেগুলো তোমাকে হেল্প করতে পারে, তোমার ইউনিভার্সিটিতে হেল্প করতে পারে। সো আমি এই জিনিসটাও একটু মাথায় রাখার চেষ্টা করেছিলাম যে কিভাবে আমি সুন্দরভাবে অল্প কথার মধ্যে আমার ওয়ার্ডিংস দিয়ে আমার স্কিলস গুলোকে তুলে ধরতে পারবো। তো আমি ওই কাজটাই করি। আমি আমার স্কিলস গুলোকে তুলে ধরার চেষ্টা করি আমার লেখার মধ্যে, এবং ফাইনালি হচ্ছে একটা ছোট্ট প্যারা থাকে যেখানে হচ্ছে আমি আমার অ্যাচিভমেন্ট এবং স্কিলস গুলা নিয়ে লিখি, মাত্র যেটা বললাম। এবং কনক্লুশন, যে ফাইনাল আলটিমেটাম যেটা আসলে, যে আমি কেন ইউনিভার্সিটি অফ ফেথ চুজ করতে চাচ্ছি, আর কেন সাইকোলজি, এবং কেন আমি একটা গুড ফিট ফর দেম। সো আই থিঙ্ক দিস হেল্পড। আই থিঙ্ক এখানে দুইটা টেকঅ্যাওয়েজ। ফার্স্ট, ফর স্টিপেন্ডিয়াম হাঙ্গারিকাম, your motivation letter should be mm, very focused একটা পার্টিকুলার সাবজেক্ট, why you want to study that, এটা খুব ভালো করে মোটিভেশন লেটারে তুলে ধরা। সেকেন্ড পার্ট হচ্ছে ডোন্ট মানে what Ashfia you just mentioned, don't repeat same things from your CV or other application material. If you don't need to say I'm a good student, Ashfia যেটা বলো, you don't need to say I'm a good student, you already provided the proof you got like both GPA 5 or something, whatever it called, you are a good student. You don't need to repeat যে আমি এখানে এখানে কাজ করেছি again to the motivational letter. Instead, this is a very good strategy. Instead say যে এই কাজগুলো করে how I actually improve my personal skill. এক্স্যাক্টলি। মানে মোটিভেশন লেটার নিয়ে ওয়ান ভেরি কি থিং যেটা আমি সবসময় অনেক স্টুডেন্টদেরকে বলি যে দেখো, ইয়োর মোটিভেশন লেটার শুডেন্ট বি যে আমি যদি তোমার ইউনিভার্সিটিতে আসতে পারি মাই লাইফ উইল চেঞ্জ, অ্যান্ড আমি হচ্ছে সারা জীবন অনেক কিছু মানে আমার পুরো জীবন মানে 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়। ইনস্টেড মানে আমি স্টুডেন্টদেরকে যেটা বলি, রাইট মোটিভেশনাল লেটার ইন দ্যাট ওয়ে যে হোয়াট এভার শিট হ্যাপেন, তুমি আমাকে নাও কিংবা না নাও, আই ডোন্ট কেয়ার, আমি আমার লাইফে খুব ভালো একটা মানুষ হবো। আই হ্যাভ আ ভেরি গুড অ্যামেজিং ট্র্যাক রেকর্ড, আমি রেস্ট অফ দ্য লাইফ আমি অনেক ভালো একটা কিছু করবো। অ্যান্ড ইউনিভার্সিটি সিগন্যাল দেয় তো যদি তুমি আমাকে নাও তাহলে ফর রেস্ট অফ মাই লাইফ আমার নামের সাথে মাই ইউনিভার্সিটি হিসেবে তোমার নাম একসাথে আসবে। সো ইয়েস। আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করি রিভার্স সাইকোলজিটা খেলতে, যে ইউনিভার্সিটিকে যাতে না বলে যে আমার তোমাকে আমার লাগবে, ইনস্টিড ইউনিভার্সিটি বলতে অ্যাকচুয়ালি আমাকে তোমার লাগবে ফর ইয়োর রেপুটেশন। সো ইয়েস। এটা একটা আমি জাস্ট এটা আমি মানে স্টুডেন্টদেরকে সবসময় বলি, মোটিভেশন লেটার যখন আমি রিভিউ করি সবসময় এই জিনিসটা করার চেষ্টা করি। দিস আর আশফিয়া যেই পয়েন্ট গুলো মেনশন করেছে অ্যান্ড সবগুলো একসাথে করলে দিস আ গুড স্টার্টিং পয়েন্ট যে কারোর জন্য মোটিভেশন লেটার লেখার জায়গা থেকে। Ashra, you mentioned about the entrance test and interview. So, how did you prepare for those entrance test or interview যেটা তোমাকে দিতে হয়েছিল? ওকে, সো ইনিশিয়ালি আমার হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রি নিয়ে একটু পড়াশোনা করা লেগেছিল, দ্য বেসিক নলেজ অনেস্টলি। বায়োলজির বেসিক নলেজ, যেমন আমি যেটা বললাম যে ছোটখাটো আমাদের ব্রেন কিভাবে স্ট্রাকচার, ব্রেনের ফ্রন্টাল লোব কি কাজ করে, প্যারাটাল লোব কি কাজ করে, এরকম ছোটখাটো বেসিক নলেজ গুলা, কিংবা আমাদের নার্ভাস সিস্টেমটা কিভাবে কাজ করে, আমাদের বডির লিম্ফ নোডস কিভাবে কাজ করে, বায়োলজির বেসিক নলেজ। পাশাপাশি কেমিস্ট্রির বেসিক নলেজটা আমি হচ্ছে প্রিপেয়ার করে রেখেছিলাম, যে তারা যদি কোয়েশ্চেন করে থাকে তাহলে হচ্ছে কিরকম কোয়েশ্চেন করবে আমি তো আসলে জানি না, জাস্ট ইন কেস তারা যদি কোয়েশ্চেন করে থাকে আমি যদি অ্যান্সার করতে পারি। আর ইন্টারভিউতে আসলে দে ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট ইউ অ্যান্ড হোয়াট ইউ নো। সো আমাকে হচ্ছে তারা
প্রথমে ইন্ট্রোডাকশন নিয়েছিল এবং তারপর তারা কিছু স্ট্র্যাটেজিক কোয়েশ্চেন্স করে, যেটা দিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে দে ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট হোয়াট আই নো, এবং আমি কেন হচ্ছে সাইকোলজি নিতে চাচ্ছি, কিংবা আমি আসলে সাইকোলজি সম্পর্কে আমার সঠিক ধারণা আছে কিনা। দে ওয়ান্টেড টু সি দ্য হুম প্যাশন ইন মি, যে আমি আসলে সাইকোলজি নিয়ে কতটুকু প্যাশনেট। সো হুম ফলোইং দ্যাট তারা আমাকে কিছু বায়োলজি থেকেও কোয়েশ্চেন্স করে থাকে। সো দিস ইজ হাউ দ্য ইন্টারভিউ ওয়েন্ট। এবং আমি জাস্ট নিজের ইন্ট্রোডাকশন, আমি নিজে কি করি না করি, কিংবা বাংলাদেশের মেন্টাল হেলথ ইস্যুস নিয়ে কিছু আইডিয়াস রেখেছিলাম। পাশাপাশি বায়োলজি কেমিস্ট্রি নিয়েও পড়াশোনা করেছিলাম, যে আমাকে, কারণ আমি জানতাম না যে আমাকে কি টাইপের প্রশ্ন করবে না করবে, এবং দ্যাট হেল্প। আহ, ওরা অ্যাকচুয়ালি তোমাকে ওই ইন্টারভিউটাতে কি টাইপ অফ কোয়েশ্চেন করেছিল? ওরা কি আসলে ওখানে একাডেমিক কোয়েশ্চেন করেছিল তোমাকে, নাকি দে ওয়ানা রিচেক ইয়োর মোটিভেশন অ্যান্ড অর জাস্ট রিচেক ইউ অ্যাজ আ পার্সন, অ্যাজ আ অ্যাপ্লিকেন্ট? ওয়েল, স্ট্র্যাটেজিক আই কোয়েশ্চেন্স নো বলতে আমি ইটস যেটা ওয়ে ব্যাক, বুঝিয়েছি, হ্যাঁ আই হ্যাঁ, নো মানে ইটস ইটস ওয়ে ওকে। ব্যাক, সো না, না, honestly it's fine because strategic questions বলতে আমি যেটা মিন করেছি, যে তারা আমাকে আসলে একটু প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন করেছিল, যে বাংলাদেশের অ্যাডাল্টসরা মেন্টাল হেলথ ইস্যুগুলোকে কিভাবে দেখে, কিভাবে পারসিভ করে। দ্যাট ওয়াজ ওয়ান কোয়েশ্চেন। অ্যানাদার কোয়েশ্চেন ওয়াজ যে অ্যাডোলেসেন্স যারা আছে তারা কোন টাইপের মেন্টাল হেলথ ফেস করে এবং তাদের কোপিং মেকানিজমটা কি। সো আমার ওইভাবে অ্যান্সার করা লেগেছিল, এবং আমাকে বায়োলজি থেকে আই থিংক ৩-৪টা কোয়েশ্চেন করেছিল। আই ডোন্ট রিয়েলি রিমেম্বার দ্যাট বিকজ ইটস অ্যাকচুয়ালি ওয়ে ব্যাক। বাট হ্যাঁ, আমাকে বায়োলজি থেকেও, মানে ইট ওয়াজ সামথিং অ্যাবাউট ইমোশন রেগুলেশন কিংবা ব্রেন ফাংশন। আমি একটু আগে যেগুলো বললাম যে ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, এই টাইপের কিছু একটা ছিল। সো বায়োলজি থেকে আমি ২-৩টা কোয়েশ্চেন পেয়েছিলাম, এবং বাকি কোয়েশ্চেন গুলা ওয়াজ মোর অ্যাবাউট মাই মোটিভেশন, যে আমি কেন সাইকোলজি চুজ করতে চাচ্ছি। তখন আমি একটু আহ, মোটামুটি রিফাইন করে, আমার মোটিভেশন এটার থেকে হালকা রিফাইন করে হচ্ছে বলি যে আমি এই কারণে সাইকোলজি চুজ করতে চাচ্ছি, এবং ইউনিভার্সিটি অফ পেজ আমাকে কি কি অফার করতেছে, ইফ আই ওয়ান্ট স্টাডি সাইকোলজি দেয়ার, আমি এই ব্যাপারটাও মেনশন করি। তো এরপরেই হচ্ছে তারা ওই কোয়েশ্চেন গুলা করে, যে বাংলাদেশে কিরকম সিচুয়েশন, কিংবা বাংলাদেশে স্টুডেন্টসরা কিভাবে কোপ করে উইথ দ্য মেন্টাল হেলথ ইস্যুস, কিংবা কোন টাইপের মেন্টাল হেলথ ইস্যুস আছে। সো ইট ওয়াজ প্রিটি মাচ অ্যাবাউট দ্যাট। ওকে, ওকে, দ্যাটস অ্যামেজিং। কারণ আমি এই কোয়েশ্চেনটা কেন করলাম আশফিয়া, অনেক স্টুডেন্টরাই স্কলারশিপটা পায়, স্কলারশিপটা পাওয়ার পরে দেখা যায় হচ্ছে অনেক সময় ওভারওয়েলমড হয়ে যায় এই ইন্টারভিউ বা এই পার্টিকুলার জায়গাগুলোতে, যে আমি এগুলো আসলে কেমন করে হ্যান্ডেল করবো। অ্যান্ড হুম ইট মানে there is no, unfortunately there is no proper guideline for people. We really want to talk more in the future, যে এই ছোট ছোট ডিটেলস এর জায়গাগুলোতে কেমন করে ভালো করতে হয়, যে হোয়াট ইউ নিড টু স্টাডি, হাউ ইউ অ্যাকচুয়ালি হুম অ্যাপ্রোচ হুম দ্য ইন্টারভিউজ এন্ড এভরিথিং। এখন আমরা we you already mentioned about CPDM Hungaricum এর স্কলারশিপটা কি কি কভার করে। ইফ আই জাস্ট রিপিট, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে একটা অ্যাপ্লিকেন্টকে হাঙ্গেরিতে ফ্লাই করে নিয়ে যাওয়া থেকে শুরু করে ওখানকার পড়াশোনা, থাকা, খাওয়া, and then I think fly back করার টিকিটটাও ওরা প্রোভাইড করে, রাইট, when you graduate? Don't? No? না, Okay. না, যাওয়ার আহ, যাওয়ার টিকিটটা কি প্রোভাইড করে? না, না, ওকে, ওকে। না। সো আমি এটা আমার আমার যাওয়া আসার কস্টটা আমার নিজস্ব, কিন্তু হুম আমার যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি লাগবে ওটা থাকে না, ভিসা হুম ফি থাকে না। সো আমি পুরো অ্যাপ্লিকেশনটাই বলতে গেলে ফ্রি অফ কস্টই করতেছি। আমার যতটুকু যা খরচ হচ্ছে ওই ডকুমেন্টেশনে খরচ হচ্ছে। ধরো ফরেন মিনিস্ট্রিতে কোনো একটা কাজ করতে যাচ্ছি, ওখানে যতটুকু ফি দেওয়া লাগছে ওটাতে খরচ হচ্ছে। কিংবা ধরো আমি হচ্ছে প্রিন্ট করব আমার পেপারস, ওইটাতে খরচ পড়তেছে। পুলিশ ক্লিয়ারেন্স করতেছে, ওটাতে খরচ পড়তেছে। বাট আদার দেন দ্যাট, অ্যাডমিশন প্রসেসটাতে কিংবা অ্যাপ্লিকেশন প্রসেসটাতে আলাদা করে কোনো খরচ থাকে না। এবং ভিসার ক্ষেত্রে হচ্ছে আমার ভিসা ফিটা থাকে না।
ভিসা ফি বাদে কিছু সাপোর্টিং খরচ থাকে যেটা হচ্ছে আসলে কাউন্সিলর অফিসকে কিংবা ভিসা অফিসকে দিতেই হয়। দ্যাটস জাস্ট আই থিংক I don't remember, so I don't want to talk about the amount because আমার clearly ভিসার ওই অ্যামাউন্টটা মনে নাই। হুম। বাট হচ্ছে ছোটখাটো একটা ইয়া থাকে, খরচ থাকে যেটা হচ্ছে আমার ভিসা অফিসকে দিতে হয়। I see. বাট ওটার সাথে আসলে ইউনিভার্সিটি কিংবা অ্যাপ্লিকেশন প্রসেসের বিশেষ কোনো একটা ইয়া নাই। ইউনিভার্সিটি যেটা দেখে যে তোমার অ্যাডমিশন ফি দেওয়া লাগবে না আর তোমার হচ্ছে ভিসা ফি দেওয়া লাগবে না। এবং টিউশন ফি তো কমপ্লিটলি ফ্রি অফ Wave, কস্ট। okay. আমার কোনো টিউশন ফি নাই এবং সামটাইমস সাম স্টুডেন্টস আস্ক মি যে তোমার টিউশন ফি কত, এবং তখন না আমি আসলে একটু হকচকায় যাই বিকজ আমার আসলে টিউশন ফি দেওয়া লাগে না, সো একটা আমার মাথায় থাকে না আমার টিউশন ফিটা আসলে কত, আমি কত দিয়ে পড়তেছি। সো তখন আই হুম। আই স্টার্ট থেকে হ্যাঁ আমার টিউশন ফিটা আসলে কত আমি নিজেও জানি না। মাঝে মধ্যে একটু I এরকম think হয়ে যায়। I think টিউশন ফি কোয়েশ্চেনটা নাওয়াডেজ অনেক আসছে, কারণ ইউ 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 সি যে হাঙ্গেরিতে এখন অনেক স্টুডেন্টই স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকে মানে বাইরেও পড়তে যাচ্ছে, লাইক প্রাইভেটলি ফাইন্যান্স স্টুডেন্টরা যাচ্ছে। সো আহ ওরা অনেক সময় দেখা যাচ্ছে যে হাঙ্গেরিতে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটিতে যাচ্ছে অ্যান্ড ওখানে পড়ছে, অ্যান্ড there's a lot of talk about কোন ইউনিভার্সিটিতে কি পরিমাণ টিউশন ফি অ্যান্ড অল। হুম এই হুম কারণে হুম মনে হয় এক্স্যাক্টলি। ওরা অনেক বেশি জেনারেলাইজ করে ফেলে। আসলে হ্যাঁ। ডু ইউ রেকমেন্ড একটা স্টুডেন্টকে হাঙ্গেরিতে স্টিপেন্ডিয়াম হাঙ্গারিকাম ছাড়া প্রাইভেটলি অ্যাপ্লাই করে প্রাইভেটলি ফাইন্যান্স স্টুডেন্ট হিসেবে আসার জন্য? মানে তুমি কি রেকমেন্ড করো, বা যদি রেকমেন্ড করে থাকো বা না করে থাকো, হোয়াটস দ্য রিজন ফর দ্যাট? সরি, আমি তোমাকে ওয়েল, একটুখানি কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেনের দিকে নিয়ে যাচ্ছি। ইয়েস, কোয়েশ্চেনটা একটু কন্ট্রোভার্সিয়াল বিকজ আমি আসলে বেশি একটা রেকমেন্ড করি না। হুম। কারণ আমার কাছে আসলে পার্সপেক্টিভটা কিরকম, আমি হাঙ্গেরিতে ইটস ট্রু যে হাঙ্গেরিতে লিভিং এক্সপেন্স কম অন্যান্য দেশের তুলনায়, বাট হুম। একাডেমিক এক্সপেন্স কিন্তু বিশেষ একটা কম না। ইটস জাস্ট হয়তোবা হালকা পাতলা আপস এন্ড ডাউনস আছে অন্যান্য বাইরের দেশের ইউনিভার্সিটির টিউশন ফিজ আর হাঙ্গেরির টিউশন ফিজ এর সাথে। হালকা পাতলা এটা আসলে অত বেশি আমার কাছে হাইলাইটিং মনে হয় না। বাট ইফ আই আহামরি টক কোনো অ্যাবাউট কিছু দ্য না। আহামরি কোনো কিছু না, এক্স্যাক্টলি। বাট আমি যদি লিভিং এক্সপেন্স এর কথা বলি, লিভিং এক্সপেন্স হাঙ্গেরিতে খুবই কম এবং স্টুডেন্টদের জন্য অনেক বেশি ফিজিবল। আমি যদি ট্রান্সপোর্টেশনের কথা বলি, ট্রান্সপোর্টেশন মানে হাঙ্গেরি স্পেশালি বুদাপেস্ট হ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রান্সপোর্টেশন ইন হোল ইউরোপ। এটা স্টুডেন্ট ফিস থেকে শুরু করে আমি যদি ট্রান্সপোর্টেশনের ওভারঅল কনভারসেশন নিয়ে কথা বলি, এটা ইটস ভেরি হেল্পফুল। সো হুম। এইসব দিক থেকে চিন্তা করলে হাঙ্গেরি ইজ এ গুড ফিট। বাট তুমি যদি সেলফ ফাইন্যান্স স্টুডেন্ট হিসেবে হাঙ্গেরিতে পড়তে আসতে চাও, আমি বলবো যে ফাইন্ড আদার সিটিজ কিংবা ফাইন্ড আদার কান্ট্রিজ বিকজ ওইখানে তুমি I mean, ক্যারিয়ার it's the লাইফ, same. হ্যাঁ, মানে it ক্যারিয়ার will লাইফ give you সেটেলমেন্ট। more opportunities than Hungary because হাঙ্গেরিতে একটা ব্যাপার কি মানে এটা আসলে খুবই stereotypical একটা থিঙ্কিং, বাট স্টিল আমরা যখন দেশের বাইরে পড়তে আসার চিন্তা ভাবনা করি, আমরা খুব কম মানুষই কিন্তু দেশে ব্যাক করার চিন্তা ভাবনা করি। আমরা চিন্তা করি রাইট। যে আমি কিভাবে আমার ক্যারিয়ারটা দেশের বাইরেই তৈরি করতে পারবো। আমার পড়াশোনা হুম। করে আমি একটা জব নিতে পারবো। আমি ওই জায়গাটাতে সেটেল হইতে পারবো এবং to be very honest, হাঙ্গেরিতে তুমি সেটেল হইতে পারবে না। They won't give you the green card for that. দ্যাট ইজ দ্যাট ইজ অলসো অনেক বড় একটা মানে ব্যাকলগ, কারণ অনেক স্টুডেন্টের জন্যই, Yes, কারণ অনেকে একটা বড়, যখন কেউ প্রাইভেট ফাইন্যান্স স্টুডেন্ট হিসেবে আসে, this is a this is a huge investment for them, not from exactly. sometimes not from their bank account, actually from their parents. And we wanna, I think আমি এই কোয়েশ্চেনটা কেন করলাম, because there's a lot of talk, lot of other people thinking like, না তুমি হাঙ্গারিতে যাও, this will open the door for Europe. This will probably open the door for Europe, but investing 25 lakhs, 30 lakhs BDT just to get a bachelor's degree, একটা নট জাস্ট হাঙ্গেরি, যে কোনো জায়গা থেকে, উইদাউট নো ক্লিয়ার হুম, ফিউচার পাথওয়ে, আই ডাউট, আমার কাছে মনে হয় যে
ইফ আই ইনভেস্ট 30 lakhs BDT ফর এডুকেশন, আমি এখানে খুব ভালো মতো চিন্তা করব হাউ আই ক্যান হাউ আই ক্যান মেক দ্য হাইয়েস্ট মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ফ্রম ইট, রাইট? এটা অনেক বড় একটা ব্যাপার। And you mentioned about the living standard, transportation. সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের হিস্ট্রিটা একটু অন্যরকম হলে পৃথিবীতে মানুষের হাঙ্গারিকে আরো বেশি চিনত, জাস্ট ইন হ্যাঁ, কেস। এটা সত্যি কথা। কিন্তু মানে ওভারঅল কনভারসেশনটা আসলে মানে আই এগ্রি উইথ ইউ রাহাত যে হাঙ্গেরিতে আসলে ইট উইল ওপেন আ লট অফ ডোরস অফ অপরচুনিটিস ফর ইউ। বাট আমার কাছে সেলফ ফাইন্যান্স স্টুডেন্ট হিসেবে আসাটা ওই ডোরগুলো ওই অপরচুনিটির ডোরগুলো খোলাটা আমার কাছে অনেক বেশি ফিজিবল মনে হয় না। আই মিন ইফ ইউ হ্যাভ হুম ইনাফ ফাইন্যান্সিয়াল ব্যাকআপস, অফ কোর্স তুমি ইউরোপে ঢুকতেছো, তুমি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে, হাঙ্গেরি ইউনিভার্সিটিস কিন্তু খারাপ না, খুবই ভালো। এবং ওদের বেস হুম গুলো কিন্তু খুবই ভালো, আমার এটা নিয়ে কোনো ডাউট নাই। বাট এত বেশি টাকা পয়সা দিয়ে পড়াশোনা করার পরেও তোমার যদি ইভেন্চুয়ালি এখান থেকে মুভ করতে কিংবা এখানে স্ট্রাগল করতে হয় এখানে এসে, তাহলে ইটস নো পয়েন্ট। তুমি এখানে পড়তেছো, হুম পড়াশোনা করতেছো, টুকটাক কাজ করতেছো, অন্যান্য দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছো, অন্যান্য অপরচুনিটিস গ্র্যাব করতেছো, ইরাসমাস প্রজেক্টস এ যাচ্ছ, দ্যাটস আ কমপ্লিট ডিফারেন্ট থিং। তুমি এখান থেকে মুভ আউট করে অন্য একটা দেশে মাস্টার্স করতে যাচ্ছ, ওইখানে তুমি সেটেল হচ্ছ, দ্যাটস আ ডিফারেন্ট থিং অ্যাজ ওয়েল। বাট স্ট্রাগলটা, যে পরিমাণে স্ট্রাগলটা আমি কিংবা যেই হার্ডশিপস দিয়ে সেফানে স্টুডেন্টদেরকে আমি যেতে দেখি, দ্যাটস নট ওয়ার্থি ফর হাঙ্গেরি। দ্যাটস হোয়াট আই এম সেইং। হুম দ্যাটস আই থিঙ্ক আই ওয়ানা মানে আই রিয়েলি ওয়ানা এগ্রি উইথ ইউ, কারণ আমার কাছে মনে হয় কি বিদেশে পড়তে যাওয়ার জায়গাটাতে মানুষজন দুইটা জিনিস ভুল করে। প্রথমত ইনফরমেশন প্রপারলি কালেক্ট করে না, মনে করে বাংলাদেশের বর্ডারটা ক্রস করতে পারলেই ওই পাশের পৃথিবীটা হচ্ছে একটা স্বর্গ। আমরা দুইজন পৃথিবীর দুইটা জায়গায় বসে থেকে আমার কাছে মনে হয় আমরা দুজন সেম কথাটাই বলতেছি, যে ইটস নট ট্রু। মানে এটা আসলে Yes. ম্যাটার করে, এটা আসলে ম্যাটার করে কোন জায়গায় তুমি আছো, কোন সিচুয়েশনে আছো। ইফ ইউ নিড টু লিভ উইথ আ মিনিমাম ওয়েজ ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, দিস উইল মেক ইউর লাইফ হার্ড। অলসো দিস উইল মেক ইউর লাইফ হার্ড। Exactly. এটা হচ্ছে ফার্স্ট ভুলটা করে। সেকেন্ড ভুলটা যেটা মানুষজন করে সেটা হচ্ছে জেনে না বুঝে সে একটা ডিসিশন নেয়, একটা দেশ চুজ করে, একটা ইউনিভার্সিটি চুজ করে, অ্যান্ড এরপরে যাওয়ার পরে সে যে মানুষগুলো তাকে অ্যাডভাইস দিয়েছিল যে এখানে যাও বা ওখানে যাও, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ওয়েন সাম পিপল অ্যাকচুয়ালি ট্রাইং টু সেল ইউ সামথিং, যে না এই দেশটা অনেক ভালো, বিকজ দে হ্যাভ সাম সর্ট অফ বেনিফিটস হিয়ার। লাইক আই এম টকিং অ্যাবাউট দ্য এজেন্সিজ, লাইক ওরা হচ্ছে কি তোমাকে একটা কিছু সেল করার চেষ্টা করছে, বিকজ মানে we all know যে they get benefited from that particular university. So হুম। moving on, Ashfia, you mentioned about অনেকগুলো দেশ ঘুরতে পারবা, তুমি কয়টা দেশ ঘুরছো এখন পর্যন্ত হাঙ্গেরি থেকে? কয়টা দেশে গেছো? আই থিংক ৫-৬টা দেশে গেছি এখন পর্যন্ত। এবং সামনে নাই, আরো ইচ্ছা আছে। আমি তো মনে হয় সব সো ভ্যাকেশনে। ফার আমি আই থিংক হুম আলবেনিয়া, ইতালি, ফ্রান্স, রোমানিয়া, ভিয়েনা, এই তো প্রিটি মাচ এইসব জায়গায় মোটামুটি ঘোরা শেষ। সামনে ইনশাল্লাহ ইচ্ছা আছে ডেনমার্ক, নরওয়ে ওইসব দিকে যাওয়ার। সো আমি তো অ্যাকচুয়ালি জুলাই বাংলাদেশ যাচ্ছি, বাংলাদেশ থেকে এসে একটা অ্যাটেম্প্ট নিব ৩-৪টা কান্ট্রি একসাথে ঘোরার, দেখি কতটুকু কি হয়। নাইস নাইস নাইস। আই থিঙ্ক দিস ইজ আ ভেরি রিওয়ার্ডিং থিং ফর স্টাডি অ্যাব্রড, যে অনেক জায়গায় ঘোরা যায়, বিকজ আই স ইউ যে তুমি নতুন নতুন জায়গায় যাচ্ছ, প্রত্যেক ব্রেকে মনে হয় কোথাও না কোথাও যাচ্ছ and having fun. হ্যাঁ, This is so চেষ্টা beautiful. Like করি। this is so beautiful actually. Like in your 20s, you have the freedom to actually নিজের টাকাতে, not depending on your parents' money. I want to highlight not ইয়েস, depending on your parents' money. ইয়েস, You ইয়েস। are going to you are going থ্যাঙ্কস to ফর সেইং places. দ্যাট, বিকজ আমরা আসলে এটাই চেষ্টা করি যে, কারণ আসলে না এখন বয়স হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, এন্ড আই কান্ট বিলিভ যে আই এম 24 নাও। সো যেটা হয় যে যখন নিজে থেকে একটা কিছু আর্ন করে ওইটার জন্য কোনো একটা কিছু করে কোনো একটা জায়গায় ঘুরতে যাই, একটা না আলাদা রকম ভালো লাগা কাজ করে যে হ্যাঁ ফাইনালি আই Actually. হ্যাভ মেড ইট। হুম বিকজ আমিও পার্সোনালি আমি অনেক অনেক ঘুরে বেড়াই, অ্যান্ড আমি সবসময় একটা জিনিস চিন্তা করি যে এটা না না মজার একটা ফিলিং। আমরা কিন্তু যখন বিদেশে যাই, আই থিঙ্ক ইউ ক্যান রিলেট
তুমি আমরা দুজন সেম জায়গা থেকে চিন্তা করতে পারবো। একটা দেশ যখন চুজ করি, ইউ মেনশন ইউ ওয়ান্ট গো টু ডেনমার্ক, নরওয়ে, এরকম ধরো আই হ্যাভ, মানে আমরা যখন একটা কান্ট্রি চুজ করি না, তখন এটা নিয়ে 6 মাস, 1 বছর চিন্তা করি যে না, টাকা জমাই, পুরো প্ল্যানিংটা করি। আই আই ফিল যে এই পুরো জার্নিটা অনেক অনেক মজার, অনেক ইন্টারেস্টিং, লাইক মেকিং ইউর ওন মানি অ্যান্ড অ্যাকচুয়ালি strategically Yes. funding your trips. It's very fun. It's very fun. আমি জানি না, আমরা যখন আরো বড় হব তখন আমরা হয়তো লাইফকে যখন লুক ব্যাক করবো যে হাউ ওয়াজ আওয়ার আন্ডার গ্র্যাড লাইফ, আওয়ার কলেজ লাইফ, মেবি তখন আমরা এটা নিয়ে আরো একবার ডিসকাস করতে পারবো। মুভিং হ্যাঁ। অন, আসি আমরা একটুখানি আহ আবার একটু পড়াশোনার জায়গায় ফেরত আসি। তুমি অলরেডি হুম। বলছো যে ভিসা নিয়ে কোনো ঝামেলা হয় না, অ্যান্ড স্টেপ ইন্ডিয়া ভাঙে নিকুল স্কলার, স্পেশালি দুনিয়ার কোনো ফুল লাইফ স্কলারই আসলে ভিসা নিয়ে খুব বেশি ঝামেলা হয়, এটা যেখানেই যাক না কেন। ওকে, বাট হ্যাঁ, হ্যাঁ। I have one particular question. What do you wish you had known before arriving in Hungary? Mm, what do I wish I would have known? Actually, I don't think I have anything in my mind for this question because আমার যা যা ইম্পর্টেন্ট জানার দরকার ছিল আমি এগুলো আসলে জেনেই হাঙ্গেরি চুজ করেছিলাম এবং I আসছিলাম। see. That's a very smart move. আমার কাছে মনে হয় যে কোন রকমের সারপ্রাইজ ভালো না, কোন রকমের সারপ্রাইজ, স্পেশাল একটা নতুন দেশে যাওয়া। And Ashfiya, for all the uh like viewers যারা হচ্ছে এই ভিডিওটা দেখছে, তার মধ্যে I'm pretty much sure যে একটা বড় অংশ আসলে মানে উইমেন যারা আসলে বিদেশে পড়াশোনার কথা ভাবছে। এন্ড আমরা যখন এটা নিয়ে কথা বলছি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, ফার্স্ট কোয়েশ্চেন যেটা থাকে, হাউ সেফ হাঙ্গারি ফর লাইক ফিমেল স্টুডেন্টস? Mm, I mean, definitely safe from Bangladesh. Of course, fun like talking to you. uh Ashfiya, you are currently mentoring other students, right? And what kind of problems, like I know Jay, you many students actually reach out to you and ask about shipping in Mhm. Hungary come আপু বিদেশে কেমন করে পড়তে হয়, এই ধরনের জিনিসপত্র, বিকজ আই নো যে অল দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আমরা সবাই আসলে এরকমের মেসেজ প্রচুর পাই ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে। তুমি আসলে স্টুডেন্টদের কোন ধরনের প্রবলেম গুলো ইউ সি লাইক in your mentorship session when you talk to them personally, or you see generally like ট্রেন্ডের জায়গা থেকে কোন ধরনের প্রবলেম ইউ সি হুম, লাইক হুম। এগেইন এন্ড এগেইন স্টুডেন্টরা করে? তারা আই থিংক সবথেকে বড় প্রবলেম যেটা তারা ফেস করে সেটা হচ্ছে দে আর ভেরি কনফিউজড তারা কোন মেজর চুজ করতে চায় কিংবা অ্যাপ্লিকেশন প্রসেসটা নিয়ে তারা বেশি কনফিউজড থাকে। আমি যখন স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম নিয়ে হচ্ছে মেন্টরিং করি তারা মোস্টলি আমাকে রিচ আউট করে হচ্ছে অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হওয়ার পরে মানে তাদের ভিসা প্রসেসের কাজ চলতেছে ওই টাইম থেকে কিন্তু আমি তাদেরকে মেন্টরিং করা শুরু করি। সো ওই অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হওয়ার পর থেকে অ্যারাইভাল ইন হাঙ্গেরি পর্যন্ত আমি তাদেরকে মেন্টরিং করি। সো আমার কিন্তু ওই মেন্টরিং এর পিক টাইমটাই হচ্ছে অগাস্ট থেকে নভেম্বর, নভেম্বর হুম। অক্টোবর এই টাইমটা বিকজ ওই টাইমে তারা হাঙ্গেরিতে আসে, আসার পর পর মানে হাঙ্গেরিতে নিজের লাইফটাকে সেটেল করা, ডকুমেন্টেশন গুলা করা, কোনটার পর কোন ডকুমেন্ট গুলো সিলেক্ট করতে হবে কিংবা ডকুমেন্টেশনের জন্য কোথায় যেতে হবে, এই ব্যাপারগুলোতে তারা বেশি প্রবলেমস ফেস করে। হুম। সো আমি যেমন অ্যাব্রড মেডসে কিংবা ইন্টারন্যাশনাল মেন্টর প্রোগ্রামে কিংবা হচ্ছে ধরো স্টুডেন্ট অ্যাম্বাসেডারের যে কাজটা করি এগুলোতে কিন্তু হচ্ছে আমি প্রসপেক্টিভ স্টুডেন্টসদেরকে নিয়ে কাজ করি যে তারা আসার আগে কি কি করতে পারে, তাদের অ্যাপ্লিকেশনটা তারা কিভাবে প্রসেস করবে, কি করবে, কিভাবে এক্সামটা ভালো মতো দিলে তারা হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে। বাট হুকের যে কাজটা আমি করি স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকামের ওইটা কিন্তু একটু ডিফারেন্ট বিকজ তারা স্টুডেন্টরা আসার পরে তাদেরকে আমি মেন্টর করি যে হুম। তুমি এইখানে যাও এই রেজিস্ট্রার অফিস থেকে তুমি এই ডকুমেন্ট নিতে পারবা, ওইখান থেকে তুমি স্টুডেন্ট কার্ড নিতে পারবা, তুমি এই টুকেবুস অফিস থেকে তুমি বাসের টিকিটস পাবা, ইয়াতে পাবা, কিংবা তোমার কোনো কিছু লাগবে, তুমি কোনো কিছু কেনাকাটা করতে চাও, তুমি হচ্ছে অমুক জায়গায় যাও, তোমার এখানে গ্রোসারিস তুমি চিপে করতে পারবা, কিংবা তোমার কাউন্সিলিং সার্ভিস লাগবে আমি তোমাকে ইমেল
অ্যাড্রেস প্রোভাইড করতেছি। তোমার মেডিকেল সার্ভিস লাগবে, আমি তোমাকে ইমেইল অ্যাড্রেস প্রোভাইড করতেছি। সো ওই ক্ষেত্রে এই টাইপের হচ্ছে কোয়েশ্চেনস আমি অনেক বেশি ফেস করি। স্পেসিফিক্যালি ফর স্টিপেন্ডিয়ামস, বিকজ যারা আসতেছে তাদেরকে আসার পরে আমি তাদেরকে মেন্টরিং করতেছি। আর হুম। বাকি ক্ষেত্রে যেটা হয়, আমি যে টাইপের কোয়েশ্চেন্স গুলা ফেস করি সেগুলো হচ্ছে মোস্টলি অ্যাবাউট দ্য ইন্টারভিউ কোয়েশ্চেন্স, ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট কিরকম, কিংবা হচ্ছে কি কি অপরচুনিটিস আছে, কিংবা পেজের প্রোস এন্ড কনস কি, এগুলো আমার মেনটেন করতে হয়। Amazing, amazing. Ashika, thank you so much for your time. Really fun. It was really fun talking to you. I have maybe one last question, or maybe two. Uh, if I ask you, Jay, I want you to advise like Ashfia back in, যে আশফিয়া ধরো গ্যাপ ইয়ারে ছিল back in 2021 2022, what will be your advice to that Ashfia? Hmm. My advice to that Ashfia would be to not make mistakes and to believe in yourself. Because ওই ছোট্ট আশফিয়াটা was very scared about coming abroad, about starting a new journey all alone in a different country, although she had friends here. So just keep believing in yourself and start and just keep doing whatever you are doing or whatever you are trying to achieve, because that's what I kept going. এবং এখন 2 বছরের মাঝখানে আমি নেক্সট ইয়ার গ্রাজুয়েট করতেছি, সো I'll be finishing this journey soon এবং the journey has been so beautiful so far. আমি যে পরিমাণে অপরচুনিটিস এখানে গ্র্যাব করতে পারছি, আমি যে পরিমাণের ফ্যাসিলিটিস এখানে পাচ্ছি, আমি যদি তখন নিজেকে নিয়ে একটু ডিটারমাইন না থাকতাম, আমি হয়তোবা পারতাম না। কিংবা আমি যদি ওই ভয়ে ভয়ে থেকে, কিংবা ও হোয়াট মাই ফ্যামিলি ইজ গোনা সে, তারা আমাকে দিবে কি দিবে না এসব চিন্তা করে আমি যদি অ্যাপ্লিকেশনটা কখনো না করতাম, অতটুকু স্পর্ধা যদি আমি না করতাম, হয়তোবা আমি এখানে আসতাম না। সো হুম, দিস ইজ ইট। যথেষ্ট। আই থিঙ্ক এই অতটুকু। কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি খুব খুব ইমোশনাল ছিল আমার জন্য। ইউ শুডন্ট হ্যাভ আস্কড দ্যাট। না, আই থিঙ্ক এইটা স্পর্ধাটা দেখানোটা অনেক বেশি জরুরি, লাইক এ সার্টেন টাইমে। আমি সবাইকে বলবো বিকজ ইউ নো অ্যাজ উই ওয়ার্ক উইথ অ্যাব্রড মিটসে, আমরা যেহেতু অনেক স্টুডেন্টদের নিয়ে কাজ করি অ্যান্ড আমরা আমাদের মেন্টর আমরা সবার সাথে একটা জিনিস অনেক বলি যে হুম, ইউ নো মানে আই ফিল রিয়েলি গুড যে উই অ্যাকচুয়ালি চেঞ্জ ট্রুলি একটা মানুষের লাইফ। একটা মানুষ যখন একটা ইউনিভার্সিটিতে গেট ইন করে বা একটা স্কলারশিপ পায়, অ্যান্ড আই অনেস্টলি ফিল লাইক আই ডোন্ট নো, লাইক আমি জানি না যে আই ডিড নাথিং ফর দেম, বাট আমি যখন দেখি যে না এই মানুষটা, আমি তাকে কোনো একটা অ্যাডভাইস দিয়েছিলাম, কোনো একটা মেন্টরশিপ দিয়েছিলাম, বা আমাদের প্ল্যাটফর্ম ইউজ করে সে কোনো হুম, একটা হুম। জায়গাতে গেটিং করছে, আই ফিল সো গুড বিকজ আমি জানি যে as an international student myself and you as an international student yourself, you know যে how global exposure, how quality education can change life. আর আমার কাছে মনে হয় we two and our 160 mentors from like 26 different countries, they are the prime example of it. Like how they are, মানে how quality education, having some sort of সাহস যে আমি এই জিনিসটা পারবো, বিকজ এভরিওয়ান ওয়াজ কনফিউজ। তুমি যেটা বললা, আমার টাইমে আই ওয়াজ কনফিউজ ভাই কি করবো, and and right now it's giving us probably ওই জিনিসটা, আমি এই জিনিসটা ফিল করি। আশফিয়া, Yeah, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম, থ্যাংক yeah. ইউ সো মাচ। একদমই শেষ মুহূর্তের কথা, তোমার যদি কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে and এমন কোনো কিছু বলার থাকে যে স্টুডেন্টদেরকে যারা এখন প্রবাবলি লস্ট বা চিন্তা করছে যে আমি হচ্ছে গিয়ে এখন অ্যাপ্লাই করব বা কি করব না, একটু সেলফ ডাউটের ভিতর আছে, বা হচ্ছে কি হুম, চিন্তা হুম। করতেছে আগে একবার রিজেক্টেড হয়ে গেছে, কোন একটা জায়গা থেকে রিজেক্টেড হয়ে গেছে, কোন একটা প্ল্যান ছিল ওয়ার্কআউট করে নাই, ইউ মেনশন তোমার জন্য এটা হয়েছিল, আমার জন্য এটা হয়েছিল, হোয়াট উইল বি ইয়োর অ্যাডভাইস ফর দোজ পিপল? Well, for the prospective students that are in doubt and are confused, তাদের জন্য আমার অ্যাডভাইসটা হবে যে try to explore as much as majors that you can and that you want, because major চুজ করাটা কাইন্ড অফ একটা হার্ড
ওয়ে কিংবা কাইন্ড অফ একটা স্ট্রাগল যে আমি কোথায় যাব না যাব, এদিকে আম্মু বলতেছে এক কথা, একদিকে বাবা বলতেছে এক কথা, এদিকে আমি চাচ্ছি আরেক জিনিস। সো ট্রাই টু ফিগার আউট তুমি নিজে থেকে কি চাও এবং তোমার ওই ফিল্ডটাতে কি কি অপরচুনিটিস আছে এবং কোনগুলো তুমি গ্র্যাব করতে পারবা। ট্রাই টু নো মোর অ্যাবাউট ইউর ক্যাপাবিলিটিস and then decide. Or if you're confused again, you have us. You have abroad mates. আর যারা ধরো ডিফারেন্ট প্ল্যানস ছিল কিংবা অলরেডি একবার রিজেক্টেড হয়েছে কিংবা তাদের প্ল্যান ওয়াইজ কোনো কিছু যাচ্ছে না, আমি বলবো কিপ গোয়িং বিকজ উই অল হ্যাভ বিন দেয়ার অ্যাজ ওয়েল। আমার আমার দিন কেমন গেছে সেটা আমি জানি, আপনার দিন কেমন যাচ্ছে সেটা আপনি জানেন। সো জাস্ট কিপ গোয়িং, কিপ লুকিং ফর অপরচুনিটিস and keep doing whatever you are doing right. So it will eventually take you somewhere one day. That's all. Thank you so much, Ashfia. It was a very interesting and detailed conversation we had about Stipendium Hungary Camp and also your personal experience. And I think this episode's title should be like your experience navigating study abroad and Stipendium Hungary Camp because আমরা অনেক ডিটেলস জানছিলাম যে how you started and কেমন করে এই অ্যাপ্লিকেশনের জিনিসপত্রগুলো কাজ করে, what's the hardest part. And Mhm. as আমরা একদম শেষের দিকে I'm just last minute thing Ashfia, the way I started, Ashfia is you already know if you watch the watch this whole episode, you know like Ashfia is an amazing mentor with a lot of experience mentoring different area of a student life cycle, like যখন একটা countryতে arrive করে, যখন actually apply করে. If you want to book a one-on-one mentorship session with Ashfia, go to abrahamits.com/Ashfia Salsabil. This is her link, and you go and talk to her. Also, my team will add the one-on-one mentorship session link of Ashfia in the comment section. If you're watching it in YouTube or whatever platform, just check the comment section. So there will be the mentorship session link. And you can book a one-on-one session with Ashfia, ask her question, and actually move clearly যে আমি আসলে কি করতেছি আমার লাইফ নিয়ে and কোন দিকে যাচ্ছি. That's it. That's it for today. We will come back আবার আরেক next বৃহস্পতিবারে and প্রত্যেক বৃহস্পতিবারে 8 p.m. we make this new episode live of Abroad Podcast. And Ashfia, once again, Ashfia, thank you so much for your time. Like you said, like you directly came from university and actually allocating time for this conversation. Like it's been Yeah. almost 90 minutes. But I would say that Yeah, this, I actually had another podcast at the university this morning. So আমি just ওইখান থেকে এসেই বসে গেছি। And nah, thank you so thank you. much for inviting me. I enjoyed it a lot. Same here, same here. It was really fun. It was really fun talking to you. And I hope the way we enjoyed talking, other people who actually watched এই পুরো এপিসোডটা ওরাও আসলে সেম ফিল করবে and if you have any question regarding Stipendium Hungaricum, regarding studying psychology, regarding how to convince your family, regarding how to apply Stipendium Hungaricum without letting your family knows, write that in the comment section. Aspia will answer that or any of the team members from Abroadmates will answer that. And that's it. Ashlia, thank you so much. Have a wonderful day, you all, and wonderful night, whoever seeing this from any part of the world. Bye bye. Bye bye, Ashlia. Thank you so much. Bye.